আচ্ছা বাবা, শোনো, তুমি তাইলে ক্লাসে যাও, বন্ধুদের সাথে দেখা করো, আর ক্লাস শেষ হলে আমাকে কল দিবা। আমি তো এখন বাসায় যাব, তাই তুমি কল দিলে আমি গাড়ি পাঠিয়ে দিব, তুমি চলে যাবে। জি আঙ্কেল, বলেই ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। আজকে অনেক খুশি খুশি লাগতেছে। অনেক দিন পর আমার প্রাণপ্রিয় বন্ধুদের সাথে দেখা হবে। এসব ভাবতে ভাবতে ক্লাসরুমের সামনে চলে আসলাম। স্যার, আসতে পারি? তখনই স্যার সহ সবাই আমার দিকে তাকালো। সবার চোখ বড় হয়ে গেল। হ্যাঁ রে লিমন, তুই? স্যার কি তোর জন্য ফোন দিয়েছে? বই খাতা নেই? জি স্যার। আচ্ছা, ভিতরে আয়। তুই বেঁচে আছিস তাহলে? জি স্যার, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, যা বস। আমি গিয়ে বন্ধুদের সাথে বসলাম, কিন্তু বিষয়টি হলো ওরা আমার দিকে একবারও ফিরেও তাকালো না, আর কথাও বলল না। এতে তো আমি অবাক। ওরা তো আমার সাথে কথা বলা ছাড়া থাকতেই পারতো না। কিন্তু এখন হলোটা কি? স্যারের ক্লাস শেষ, কিছু সময় ব্রেক টাইম, ওরা আমার পাশ দিয়ে বের হয়ে গেল। দেখলাম ওদের সাথে নতুন একজনও আছে, তবে ওরা এখন কথা বলল না। আমি ওদের পিছু পিছু গেলাম। ওরা এক জায়গায় গিয়ে বসলো, আমিও গিয়ে ওদের পাশে বসলাম। এখানে আপনার কাজ কি? দেখছেন না আমরা বন্ধুরা আড্ডা দিচ্ছি। কি হয়েছে ভাই তোদের? তোরা আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? আর আপনি কে যে আমাদের সাথে তুই তোকারি করছেন? আরে ভাই, আমি তোদের বন্ধু লিমন। আমাকে এই কয়দিনে ভুলে গেছিস? আমাদের লিমন নামে কোনো বন্ধু নেই। একসময় ছিল, কিন্তু সে এখন আমাদের কষ্টটা না বুঝে আত্মহত্যা করেছে, এবং তার জন্য অনেক কাঁদতে হয়েছিল আমাদের। ভাই, তোরা শুধু তোদের কষ্টটার কথাই ভাবলি। আমি কি কষ্ট সহ্য করেছি, এবং আমাকে চোর বানানো হয়েছিল, যেটা খুব লজ্জার ছিল। তাই তো আমি ওই কাজটা করতে বাধ্য হয়েছি। আর তোরা আমার সাথে এমন ব্যবহার করবি বলেই কেঁদে দিলাম। আরে আরে ভাই, কাঁদছিস কেন? জানিস তোর জন্য আমাদের কত কষ্ট হয়েছিল। আমরা তোকে অনেক খোঁজার পরও যখন পাইনি, তখন তো মনে করেছি তুই আর বেঁচেই নেই। ভাই, তোর জন্য চিন্তা করতে করতে এখনো আর হাসি খুশি থাকতে পারি না। ভাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কোনো কাজ করব না যাতে তোরা কষ্ট পাস। আরে বাদ দে ভাই, তোর ওপর খুব অভিমান ছিল, তাই তোর সাথে এমন ব্যবহার করেছি। আচ্ছা ভাই, তবে তুই বাঁচলি কি করে? শোন তাহলে। তারপর আঙ্কেল আমাকে বাঁচিয়ে কি কি করেছে এবং আমার উপর যে দায়িত্ব দিয়েছে তা সব বললাম। ও, তাহলে তো ভালোই। তোমাকে এখন আর কোনো অবহেলা সহ্য করতে হবে না। তবে কষ্ট তো আছেই। আচ্ছা, কে তুমি? তোমাকে তো চিনলাম না। আরে ও হলো রুদ্র। তুই চলে যাওয়ার কিছুদিন পর ও ভর্তি হয় এবং আমাদের সাথে বন্ধুত্ব করে, আর তোর সব ব্যাপারেই জানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমিও আমার বন্ধু। আমরা বন্ধু, তবে তুমি করে চলবে না, তুই করে বলতে হবে। ওকে। তখনই বেল বাজলো। আবার ক্লাস স্টার্ট হবে। চলো ক্লাসে যাই। না, আজকে আর ক্লাস করব না। চল সবাই মিলে ঘুরতে যাব। তাই ভালো হয়। আজকে চল, আজকে একটা স্কুলের সামনে যেতে হবে। কালকে রাতে এক মেয়ের সাথে ফেসবুকে কথা হয়েছে। চল ওকে দেখে আসি, পছন্দ হলে রিলেশনে যাব। ওকে, যেতে পারি, তবে ট্রিট দিতে হবে। অবশ্যই, রিলেশন হলে ট্রিট তো দিবই। তবে শোন, ওকে ওর সামনে আমি একা যাব দেখা করতে, তোরা আড়ালে থাকবি। তোদের দেখলে সমস্যা হবে, আর আজকে ওকে প্রপোজ করব না। আচ্ছা ঠিক আছে। তারপর রিক্সা নিয়ে ওরা স্কুলের দিকে যেতে লাগলো। ওরা যেই স্কুলের নাম বলল, ওটাই তো শিফাও পড়ালেখা করে। যদি আমায় দেখে ফেলে? ভাই, আমি ওখানে যাব না। কেন? আরে ভাই, শিফাও ওই স্কুলে পড়ে। যদি দেখে ফেলে? আরে ভাই, দেখবো না, আমরা তো দূরে থাকবো। ওকে চলো। তারপর আমরা সেই স্কুলের সামনে পৌঁছালাম। আমরা দূরে থাকলাম, রুদ্র গেটের সামনে দাঁড়ালো। তখনই সেখান থেকে একটা মেয়ে বের হলো। মেয়েটাকে দেখে তো আমি অবাক। আমি কাকে দেখছি? সত্যি ওই মেয়েটাকে দেখে রাগ উঠে গেল আমার। বন্ধুরাও অবাক ওই মেয়েটাকে দেখে। আরে ভাই, মেয়েটা তো ঋতু, যার জন্য লিমনের এই অবস্থা, আর এর সাথেই রুদ্রর রিলেশনে যাবে। আরে ভাই থাম, আগে দেখি রুদ্র কি বলে। ও যদি এরকম একটা খারাপ মেয়ের সাথে রিলেশন করে তো আমাদের সাথে থাকতে পারবে না। আরে ভাই, বাদ দে দে তো, যে যার সাথে রিলেশন করবে। আমাদের কি? শুধু আমরা রুদ্র আমাদের বন্ধু বলে হুঁশিয়ারি করে দিব মেয়েটার সম্পর্কে। লিমন ঠিকই বলেছে, রুদ্র আসুক। আমরা আড়ালে দাঁড়িয়ে রইলাম।
কিছুক্ষণ পরই মেয়েটা চলে গেল। রুদ্র আমাদের কাছে আসলো। কিরে, তোদের ওকে ভালো লেগেছে ভাবি হিসাবে? দেখ রুদ্র, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তোর কাছে ভালো লাগলে তুই রিলেশন করবি। ভাই কি হয়েছে আমাকে খুলে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে এভাবে বলছিস কেন? রুদ্র, তোর কথা শুনে মনে হয় তুই মেয়েটার সাথে রিলেশন করতে চাস। তবে তোকে একটা জিনিস থেকে সাবধান করে দিচ্ছি বন্ধু হিসেবে। লিমনের আজকের এই পরিবার থেকে আলাদা হওয়ার কারণ কিন্তু এই মেয়েটা। মানে কি বলছিস তুই? এটা তো আমাকে আগে বললেই পারতি। আসলে মেয়েটাকে দেখে ভালো লেগেছিল, কিন্তু আমি ওর সাথে রিলেশন করতে চাইছিলাম না। তবে এখন তো করতেই হবে রিলেশন। মানে কি বলছিস তুই? জানিস মেয়েটা ভালো না, তাও রিলেশনে যাবি? আরে ভাই থাম তুই। রুদ্র, তুই রিলেশন করবি কর, দেখিস মেয়েটা যেন তোর কোনো ক্ষতি না করে দেয়। ভাই তুই চিন্তা করিস না, ও যে কাজটা করেছে এতে ওর একটা শাস্তি পেতেই হবে। তার মানে তুই ওর সাথে রিলেশন করবি শাস্তি দেওয়ার জন্য? তোদের কি মনে হয় তাহলে আমার ওর কথাবার্তা ভালো লাগে না? তার উপরে আমার বন্ধু আবার ক্ষতিও করেছে। আমার বন্ধু এসে শুনলাম ওর একটা শাস্তি পাওয়াই লাগবে। ভাই তুই ওর কিছু করবি কেন? তুই যদি কিছু করিস তোরও তার শাস্তি পেতে হবে। ভেবে কাজ করিস, কারণ উপরওয়ালা কাউকে ছাড়ে না। জানি আল্লাহ তাআলা আমাকেও ছাড়বে না, তবে আমাকেও একটা মেয়ে ধোঁকা দিয়েছে। তার জন্যই তো আমার এই শহরে আসা, তা না হলে তো আসতামই না। ওই মেয়েটা তো আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আরে ভাই, মন খারাপ করিস না। তোর মনে যে এত দুঃখ সেটা তো আগে বলিস নাই। কি করেছিল মেয়েটা? ভাই তোদের বলবো কি করে? তোরা তো এমনিতেই লিমনের জন্য মন খারাপ করে থাকিস। এখন শোন তাহলে আমার সাথে কি হয়েছিল। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। আমি ভেবেছিলাম ও আমার নিজের আমাকে ভালোবাসতো। প্রতিদিন ওর পিছনে টাকা খরচ করতাম, রেস্টুরেন্টে গিয়ে এমনকি ওর ফোনেও রিচার্জ আমি করে দিতাম। খুব ভালোই চলছিল। ওকে নিয়ে আমার জীবনে হঠাৎ একদিন আমার কাছে ও 5,000 টাকা চায়। আমার কাছে ছিল না, সেদিন বাবাকেও বলতে পারিনি। কিন্তু বলে ও তো টাকা নিবে, তবুও বন্ধুদের কাছ থেকে ধার করে 5,000 টাকা দিলাম। কোনো মতে সেদিন রাতে ও আমার ফোন ধরেনি, আর কল দিলে বিজি বলতো। মাথা গরম হয়ে গিয়েছিল, তবুও মন শান্ত রাখলাম। সকালবেলা কল দিলাম, এবার ধরলো। কি হয়েছে তোমার? রাতে ফোন ধরনি কেন? আসলে ফোনটা আমার ভাই নিয়েছিল, তাই রাতে তোমার নাম্বার ব্লক করে ভাইয়াকে দিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আজকে চলো দেখা করি। না, আজকে সকালে পারবো না জান, আমার আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। কি, এখনো দেখা করবো না? বলেই রাগ করে ফোনটা কেটে দিলাম। আমি ভাবছি ও আমার রাগ করা দেখে আমার ফোন করবে, কিন্তু করেনি। তাতে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই সকালবেলা না খেয়েই কলেজে চলে গেলাম। কি হয়েছে ভাই, তোর মন খারাপ কেন? বলিস না বন্ধু। তারপর ওকে সব খুলে বললাম। আরে চিন্তা করিস না, চল আজকে ক্লাস করব না, আমিও নাস্তা করিনি। চল একসাথে নাস্তা করে ঘুরতে যাব। হয়তো ভাবি বিজি ছিল তাই ফোন ধরেনি। আমার ইচ্ছা ছিল না, তবু আসিফ জোর করে নিয়ে গেল রেস্তোরাঁয়। সেখান থেকে খাওয়া দাওয়া করে হাঁটতে লাগলাম। দুজন ইচ্ছা মতো হঠাৎ এক জায়গায় চোখ পড়লো, যা দেখে আমার শরীর কাঁপতে লাগলো। আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্ট। আশেপাশে তাকিয়ে দেখি আমরা আনমনে হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে এসেছি। আসিফ দেখলো আমি ওই দিকে তাকিয়ে আছি। কিরে, ওইভাবে ওদিকে তাকিয়ে আছিস কেন? আমি কিছু বললাম না দেখে আসিফ সেদিকে তাকালো। আসিফের চোখও বড় বড় হয়ে গেল, কারণ ওখানে দেখা যাচ্ছে জিনিয়া বসা, ওর কোলে শুয়ে আছে অন্য একটা ছেলে। জিনিয়া এক হাত দিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ছেলেটা জিনিয়ার অন্য হাত ধরে বসা আছে। আমি ওইদিকে হাঁটা শুরু করলাম। আসিফও আমার সাথে আসলো। বাহ বাহ, তাহলে এই জন্যই রাতে ফোন বিজি ছিল। আমার কণ্ঠ শুনেই জিনিয়া লাফিয়ে উঠলো, আমাকে দেখে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আরে ভাই, কে আপনারা? আর কার ফোন রাতে বিজি ছিল? আরে তুই বুঝছিস না কার কথা বলছে? এতক্ষণ তুই যার কোলে শুয়েছিলি। এইসব কি শুনছি জিনিয়া? সে তোমার কে হয় যে তাকে দেখে লাফায়া উঠলে আর এখনো ভয় পাচ্ছ? বিশ্বাস করো রুদ্র, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধু ওর সাথে ঘুরতে এসেছি, দৌড়ে এসে পা ধরে।
আমি ওকে উঠিয়ে একটা থাপ্পড় মারলাম। ছেলেটাও এসে ওকে একটা থাপ্পড় মারলো। তুই এত খারাপ মেয়ে আগে জানতাম না। একসাথে দুজনের সাথে রিলেশন করিস? ছি! এই বলে তাকে কয়েকটা থাপ্পড় মেরে চলে গেল। আচ্ছা, আমার কালকের দেওয়া টাকাগুলো কোথায়? ওগুলো তো আমার কাছে নিয়ে এখন। আবার একটা থাপ্পড় দিলাম। আসিফ, ওর ব্যাগটা চেক কর। বন্ধু, 10,000 টাকা আছে? সব নে। ওর পিছনে যা খরচ করেছি সব উঁচু। রুদ্র, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। আমি ওকে আরেকটা থাপ্পড় মারলাম। তোর মতো বেইমানকে ক্ষমা করা যায় না। তারপর ওখান থেকে চলে যাবে, তখনই ছেলেটা আসলো আবার। এই, আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলি সব দে, এখনই দে। আমরা চলে আসলাম। আমি ঠিকমতো হাঁটতে পারছি না, চোখে পানি এমনিই পড়ছিল। আরে ভাই, তুই কান্না করছিস কেন একটা ধোঁকাবাজের জন্য? চল তোকে বাসায় দিয়ে আসি। তারপর আসিফ আমাকে বাসায় দিয়ে ও বাসায় চলে গেল। সেখান থেকেই আমার জীবন পাল্টে গেল। একদম খাওয়া দাওয়া করতাম না, সিগারেট খেতে শুরু করি। বাবা মা অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের হাসি খুশি থাকা ছেলেটা সারাদিন চুপচাপ থাকে। আম্মু তো কান্না করে দিল আমার শরীরের অবস্থা দেখে। তাই বাবা বাধ্য হয়ে আসিফকে বাসায় ডেকে জিজ্ঞাসা করে আমার এই অবস্থার কারণ কি। আসিফও আমার অবস্থা দেখে কষ্ট পেলে তাই বাবাকে জিনিয়ার কথা সব বলে দিল। বাবা এসব শুনে কি করবে, তাই আমাকে তোদের এখানে, মানে আমাকে আমার মামার কাছে পাঠিয়ে দেয়। তারপরেরটা তো তোদের এখানে জানাই। রুদ্রর বলা শেষ। ভাই তুই মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই দেখতে থাক এই মেয়েটাকে আমি কি করি। আমাদের সবার চোখে পানি এসে গেছে। ভাবছি মেয়েদের বিশ্বাস করব কিভাবে। যাই হোক, ওখান থেকে আবার একটা রিক্সা নিয়ে কলেজের সামনে আসলাম। তারপর আঙ্কেলকে ফোন দিলাম, সে গাড়ি পাঠিয়ে দিল। তারপর ওদেরকে বলে আমি গাড়িতে উঠে আঙ্কেলের বাড়িতে যেতে লাগলাম। অন্যদিকে শিফা তখন বের হয়েছিল, কারণ ওরও ব্রেক টাইম ছিল। তখন দূর থেকে দেখলো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার পাশে আমার মতো একজনও। অত চমকে উঠল। ও আমার কাছে আসতে যাবে তার আগেই থেমে গেল, আর ভাবতে লাগলো লিমন ভাইয়া এখানে আসবে কি করে, আর আসলেও তো বাড়িতে আসবে। ধুর, বেশি ভালোবাসি তো, তাই মনে হয় শুধু চোখে তাকেই দেখি। কবে যে ফিরবে সে, নাকি আমায় আজীবন অপেক্ষা করতে হবে কে জানে। আবার ভাবলো একবার চেক করে আসি ওটা আসলে লিমন ভাইয়া কিনা, কিন্তু এবার তাকিয়ে দেখি ওখানে আর কেউ নেই। তাই শিফাও আর সামনে বাড়ল না। মনের ভুল ভেবে ক্লাসরুমে চলে গেল ক্লাস করতে। যাই হোক, আমি পৌঁছে গেলাম আঙ্কেলের বাড়িতে। এই বাড়িটা অনেক সুন্দর। আমি ভিতরে গেলাম, দেখি আঙ্কেল সোফায় বসা। আমাকে তার পাশে বসতে বলল। আমিও গিয়ে তার পাশে বসলাম। তারপর বন্ধুরা তোমাকে দেখে অবাক হয়নি আজকে? আঙ্কেল, তা তো হয়েছিল সবাই, কিন্তু আমার বন্ধুরা আমার উপর রাগ করেছিল। অনেক কষ্টে রাগ ভাঙাতে হয়েছে। রাগ করবে তা স্বাভাবিক, কারণ ওরা তোমাকে খুব ভালোবাসে, তা তোমার কথা শুনেই বুঝতে পেরেছি। আঙ্কেল, রাগ ভাঙিয়ে দিয়েছি। ওরা খুব কষ্ট পেয়েছিল আমার জন্য। শোনো, তোমাকে তোমার আন্টিও আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেই, আসো। তারপর আঙ্কেল তাদের ডাক দিলেন, তারা চলে আসলো। আমি তাদের সালাম দিলাম এবং আঙ্কেল তাদের সাথে পরিচয় করিয়ে দিল। তাদের কথাবার্তা দেখে বুঝতে পারলাম তারাও আঙ্কেলের মতো সৎ এবং ভালো মনের মানুষ। শোনো, আমি তোমাকে আগেই এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি চেয়েছিলাম না তোমার পরিবার যেখানে থাকে সেখানে তোমাকে না রাখতে। কিন্তু তুমি এখানেই থাকতে চাও, তাই আবার নিয়ে আসলাম এখানে। আঙ্কেল, আমি চাই এখানে মানবতা আনতে, কারণ এখানে কোনো মানবতা নেই। না আছে একজন বাবার, না আছে একটা পরিবারের, না আছে একজন ব্যবসায়ীর, না আছে একজন শিক্ষকের। বাবা সব সময় ন্যায়ভাবে চলবে, কোনো অন্যায় করবে না এবং সবাইকে অন্যায় থেকে বিরত রাখতে চেষ্টা করবে। আচ্ছা আম্মু, তিনি তো আমার ভাই তাই না? আমি তার কোলে চড়বো? আরে মামুনি, এটা বলতে হয় নাকি? যাও। মেয়েটা দৌড়ে এসে আমার কোলে উঠলো, আমিও কোলে উঠালাম। মেয়েটার বয়স হবে 6 বছর। আচ্ছা আপু, তোমার নাম কি? আমার নাম মাইশা। এ কি, হাসতেছো কেন? আমি আজকে অনেক খুশি, একজন ভাই পেয়েছি, তার সাথে ঘুরতে পারবো, গল্প করতে পারবো। আর আমি যদি তোমাকে ঘুরতে না নিয়ে যাই? তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো, কামড় দিয়ে দাগ বসিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এত রাগ করতে হবে না। আমি তোমাকে নিয়ে অনেক ঘুরবো আর গল্প করব।
আঙ্কেল আন্টি আমাদের কর্মকাণ্ড দেখে হাসতেছে। আচ্ছা দুষ্টু, এখন ছাড়ো ওকে, আমার কোলে এসো। ও কলেজ থেকে এসেছে, ফ্রেশ হয়ে খেতে আসবে, তুমিও ওর সাথে খাবে। আচ্ছা আম্মু। চলো, তোমার রুমে আমি আজকে দেখিয়ে দিচ্ছি, আর তোমার সাথে আমার কিছু কথা আছে। চলো, বলেই হাঁটা শুরু করলো। আচ্ছা আঙ্কেল, বলেই তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আমাকে একটা রুমে নিয়ে আসলো। এই রুমটাও খুব সুন্দর করে সাজানো। আঙ্কেল বিছানায় বসলো, আমাকেও বসতে বলল, আমিও বসলাম। শোনো বাবা, আসলে মাইশা আমাদের নিজের মেয়ে না। তোমার আন্টিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু পরে ডক্টরের কাছে জানতে পারি তোমার আন্টি মা হতে পারবে না, তাই আমরা মাইশাকে দত্তক নিই। তাই আমাদের তো বয়স হয়েছে, মাইশার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। আল্লাহ না করুক যদি আমাদের কিছু হয়ে যায়, তুমি ওকে দেখে রাখবা, ওকে মানুষের মতো মানুষ করে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবা। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি মাইশাকে এখনই নিজের আপন বোন ভাবি। ওর জন্য আমি সব করতে পারবো, ওর দায়িত্ব আমি পালন করব। যাক বাবা, দুশ্চিন্তা থেকে বাঁচালে। তোমাকে আরেকটা কথা বলা হয়নি। জি আঙ্কেল বলুন। আমরা আর সিঙ্গাপুর যাব না, এখন থেকে এখানেই, আর তুমি আর মাইশা আমাদের ছেলে মেয়ে হয়ে থাকবা। আর তোমার আঙ্কেলকে কি বলে ডাকো জানি না, আমাকে মা বলে ডাকতে হবে। আচ্ছা আন্টি। ওই, আচ্ছা আন্টি মানে? কোমরে হাত দিয়ে রাগি চোখে। আরে সরি, আম্মু ভয় পেয়ে। ঠিক আছে, কিন্তু আমাকে এত ভয় পেতে হবে না বাবা। ওই দাঁড়াও, তোমাকে আম্মু ডাকলে অবভিয়াসলি আমাকে বাবা ডাকতে হবে। জি আচ্ছা, আপনারা দুজন এখন থেকে আমার বাবা মা। এই তো ভালো ছেলে আমার, বলেই দুজনে দুগালে পাপ্পি দিল। আচ্ছা বাবা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসবি। আচ্ছা আম্মু। তারপর দুজনে চলে গেল, আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসলাম। মাইশা বাইনা ধরলো, সে আবার হাতে ছাড়া খাবার খাবে না, তাই মাইশাকে আমার পাশের চেয়ারে বসিয়ে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া শেষে আম্মু দুই এসে মুখ মুছে দিল দুজনের। আচ্ছা মাইশা, এখন দুষ্টুমি না করে ঘুমাবে, বিকেলবেলা তোমাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা ভাইয়া। এখন আসো আমার সাথে রুমে, চলো ঘুমাবে। আচ্ছা, বলেই আমাকে একটা পাপ্পি দিয়ে আম্মু দুইয়ের কাছে দৌড় দিল, কিন্তু আবার মাঝপথে থেমে গেল। আবার দৌড়ে আমার কাছে আসলো। কি হলো, চলে আসলে কেন? আমি তোমার সাথেই ঘুমাবো, তোমার গলা ধরে। কি, আমি তো এখন ঘুমাবো না। না, তোমাকেও আমার সাথে ঘুমোতে হবে। মেয়েটা আমার ভাই পাগল হয়ে গেছে, এখন খেলা সামলাও। যাও লিমন, এখন ওর সাথে রুমে গিয়ে ঘুমাও। আবার বেশি জ্বালিও না, তোমার ভাইকে দুষ্টামি কম করে ঘুমাবে। আচ্ছা আব্বু, বলিয়ে আমার কোলে উঠে গেল। তারপর মাইশাকে নিয়ে রুমে চলে গেলাম, দুজনে শুয়ে পড়লাম। মাইশা আমার গলা ধরে গায়ের উপর পা দিল। সত্যি এটা খুব ভালো লাগছে। বোনটা আমায় কত ভালোবাসে, তার উপর আবার নতুন বাবা মায়ের ভালোবাসা। না, এখন থেকে আমাকে গড়ে উঠতে হবে, আব্বু দুয়ের দেওয়ার সব দায়িত্ব পালন করতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোন বাজার শব্দে। ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকিয়ে দেখি সিয়াম কল দিয়েছে। আমি রিসিভ করলাম। লিমন কোথায়, তুই বের হবি না? হব, তবে আমার সাথে আমার বোন আসতে পারে যদি ওর ঘুম ভাঙে। ও আচ্ছা, নিয়ে আয়, আমরা আমাদের আড্ডাখানায় চলে আসি। আচ্ছা, বলেই ফোন কেটে দিলাম। আমি উঠে মাইশার দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এ কি বোন, এইভাবে তাকিয়ে আছিস কেন? মাইশা উঠেই আমার চুল ধরে টান দিতে লাগলো। এ কি আপু, আমি কি করেছি? চুল ছাড়ো। এদিকে আমাদের ডাকাডাকি শুনে আম্মু দুই এবং আব্বু দুই আসলো। না, ছাড়বো না, ভাইয়া আমাকে নিতে চায়নি ঘুরতে। এটা শুনে মা বাবা দুজনে হেসে দিল। আচ্ছা বোন, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করো। আচ্ছা যাও, এবারের মতো মাফ করলাম। আবার এরকম ভুল করলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা পিচ্ছি বুড়ি, এখন আম্মুর সাথে গিয়ে রেডি হও, তাড়াতাড়ি আমরা বের হব। আচ্ছা তুমি রেডি হও, আমি তার মধ্যেই চলে আসবো। তারপর আমি আর মাইশা দুজনে রেডি হয়ে বের হলাম। রিক্সা নিয়ে বন্ধুদের কাছে যেতে লাগলাম। আব্বু তুই বলেছিল গাড়ি নিতে, কিন্তু বিকাল বেলাটা রিক্সায় করে যাওয়াটা উপভোগ করতে চাই বলে নেইনি। যাই হোক, পৌঁছে গেলাম আড্ডাখানায়। এই তো লেমন এসে গেছি ওর বোন নিয়ে। এসে গেছি রে। কি অবস্থা তোদের? এই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি মাইশাকে কোলে নিয়ে ওদের সাথে বসলাম। মাইশার হাতে ফোন দিলাম, ও ফোন নিয়ে ব্যস্ত আর আমি আড্ডা দিতে।
দোস্ত, ঋতু আসতে এখানে হঠাৎ? কি বলিস? তাইলে তো আমার উঠতে হবে, ও আসলে আমি থাকতে পারবো না। দোস্ত, আমি তোর সমস্যাটা বুঝি, কিন্তু দেখ, ও হঠাৎ বলছে এখানে আসতেছে। রুদ্র, তুই আমার কথায় রাগ করতে পারিস, কিন্তু আমায় এটা বলতেই হবে। ভাই, তোর এই রিলেশনের জন্য লিমন ফিরে আসার পরও ওর সাথে একটু শান্তিতে আড্ডাও দিতে পারবো না? ভাই রাগ করিস না, একটুখানি সময়ের ব্যাপার। তখনই আমার ফোন বেজে উঠলো। মাইশার হাতের দিকে তাকিয়ে দেখি আব্বু দুই ফোন দিছে। মাইশা ফোন ধরলো। আব্বু? মামুনি, তোমার ভাইয়া কোথায়? এই তো আমার পাশে বসা। ওকে তোমার ভাইয়ের কাছে দাও। তারপর মাইশা আমার হাতে ফোন দিল। জি আব্বু বলেন। শোনো, আসার সময় তোমার পড়তে যে যে বই লাগে কিনে নিয়ে আসবা, সময় বসে পড়তে হবে তো। আচ্ছা আব্বু। আচ্ছা, মনে করে নিয়ে আসবা, কিন্তু না হলে তোমার আম্মু বকবে। আচ্ছা, মনে রাখবো। তারপর ফোন কেটে দিল। আচ্ছা, তাহলে আমার বই কিনতে যেতে আবার ঋতু দেখলেও প্রবলেম নেই, তাই ঋতু চলে যাওয়ার পর আসবো নে। আচ্ছা দাঁড়া, আমরাও যাব। রুদ্র দেখ, ঋতু মেয়েটা আমার চোখে দেখতে পারে না, ও আসলে কিছু করে ফেলতে পারি। তার থেকে আমরা যাই লিমনের সাথে, তোর ঋতুর সাথে কথা শেষ হলে ফোন দিস, চলে আসবো। আচ্ছা ভাই, ফোন দিলে তাড়াতাড়ি আসবি। ওই মেয়েটার আবার বের হতে হবে কেন আল্লাহই জানে। তারপর আমরা হাঁটতে লাগলাম। আমার আপুনি কিছু খাবে নাকি? তুমি বুঝলে কি করে আমার কিছু খেতে ইচ্ছে করছে? আচ্ছা, তোমার কি খেতে ইচ্ছে করছে এখন? আমি এখন আইসক্রিম খাবো। তারপর মাইশাকে আইসক্রিম কিনে দিলাম, আর ওদেরকে কিনে দিলাম সিগারেট। ওরা এইটা খেতে গেল, আর আমি মাইশাকে আইসক্রিম খাওয়াতে লাগলাম। মাইশাও আমাকে খাইয়ে দিল মাঝে মাঝে। মাইশার খাওয়া শেষ হলো, ওরাও আসলো। তারপর রিক্সা নিয়ে লাইব্রেরির দিকে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম মাইশাকে। সিয়াম কোলে নিল, সেখান থেকে টাকা মানিব্যাগে রাখতে রাখতে হাঁটতে লাগলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম, তাকিয়ে দেখি শিফা। লিমন ভাইয়া। আমি তো অবাক, যাদের থেকে পালিয়ে থাকার চেষ্টা করি তারাই কেন সামনে আসে, আর শিফাও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ও স্বপ্ন দেখছে নাকি সত্যি, তাই ভাবছে, চোখ ডলে আমার দিকে তাকালো। লিমন ভাইয়া। আমি সরি বলে হাঁটতে শুরু করলাম। শিফা দৌড়ে গিয়ে হাত ধরলো আমার। এ কি, আমার হাত ধরেছেন কেন আপনি? লিমন ভাইয়া, আমি শিফা। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? মানে, আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? হাত ছাড়ুন আমার। ভাইয়া, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমায় ভালোবেসেছিলাম, আমি তো তোমার পথ চেয়ে বসেছিলাম এতদিন। আমি কিছু বলতে যাব, তখনই মাইশা দৌড়ে আমার কাছে চলে আসলে। এই, আপনি কে? আমার ভাইয়ের হাত ধরেছেন কেন? মাইশার দিকে তাকিয়ে শিফা সহ আমরা সবাই অবাক। এভাবে তাকিয়ে আছেন কেন? হাত ছাড়ুন। এবার শিফা হাত ছেড়ে দিল। কেন? তুমি আপু? আমি এনার বোন, আর হাত ধরবেন না আমার ভাইয়ের। কেন ধরবো না? ধরবেন না মানে ধরবেন না। আমার ভাইয়া শুধু এই হাত দিয়ে আমাকে কোলে নিবে। শিফা কিছু বলতে যাবে, তার আগেই, মাইশা তুমি আমার কোলে আসো, আমাদের যেতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি মাইশা কোলে উঠলো, আমি হাঁটা শুরু করলাম। শিফা মনে মনে ভাবলো, এবার তোমাকে পেয়েছি, এবার আর ছাড়া যাবে না, যেভাবেই হোক তোমাকে বাসায় ফিরাতে হবে। আমরা লাইব্রেরি থেকে বের হলাম বই নিয়ে। শিফা আমাদের দেখে লুকিয়ে গেল। আমরা রিক্সা নিয়ে বের হলাম আড্ডাখানার দিকে, কারণ ঋতুকে নাকি এগিয়ে দিতে গেছে রুদ্র। শিফাও একটা রিক্সা নিল এবং আমাদের পিছু নিতে লাগলো। আমরা আড্ডাখানায় পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আড্ডা দিতে বসলাম। শিফা লুকিয়ে এক জায়গায় বসে থাকলো। সন্ধ্যা হয়ে গেল, আমরা উঠলাম। আচ্ছা, আমি তাহলে আসি, কাল কলেজে দেখা হবে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা আপনি চলো, আমরা এখন বাসায় যাব। চলো। তারপর মাইশাকে কোলে নিয়ে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। অন্যদিকে শিফা আর পিছু নিতে পারলো না, ওর অনেক দেরি হয়ে গেছে, তাই ও কালকে কলেজে এসে আমাকে ধরবে ভেবে বাসার দিকে হাঁটা শুরু করে। আমি আর মাইশা বাসায় পৌঁছালাম। কি, ঘুরতে কেমন লাগছে মামুনি? আম্মু, আজকে আমার খুব ভালো লেগেছে। ভাইয়ার বন্ধুগুলোও খুব ভালো, আর আমার ভাইয়া সবার থেকে ভালো ভাইয়া। তা বুঝতে পারছি। লিমনকে নিশ্চয় খুব জ্বালিয়েছ। না না আম্মু, ও আমার কিউট দুষ্টু মিষ্টি বোন, ও আমাকে একটু জ্বালায়নি। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। আচ্ছা আম্মু, বলেই রুমের দিকে হাঁটা শুরু করলাম। আর মাইশা চলো, তুমিও ফ্রেশ হবে বলেই মাইশাকে নিয়ে রুমের দিকে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আব্বু ও মাইশা দুজনেই আসলো। লিমন বই এনেছো তো? জি আব্বু। ও আচ্ছা, তুমি তো সবার থেকে অনেক পিছনে পড়ে গেছো।
এখন থেকে পড়ালেখা করবে ঠিক মতো। আমিও পড়ালেখা করব ভাইয়ার সাথে। আরে মামুনি, তোমাকে তোমার আম্মু পড়াবে। মামুনি তোমার ভাইয়াকে পড়ার সময় ডিস্টার্ব করবে না। আচ্ছা। আচ্ছা এখন থামো, সবাই নাস্তা খাওয়া শুরু করো। তারপর সবাই একসাথে নাস্তা করলাম এবং আমি চলে গেলাম পড়ার টেবিলে। অনেক দিন পড়ালেখা করিনি, একটা বই নিয়ে পড়া শুরু করলাম। অন্যদিকে শিফা বাসায় গিয়ে ফুফু ফুফু কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? লিমন ভাইয়া বেঁচে আছে আর সে এখানেই থাকে। কি বলছিস মা? তুই ওকে দেখছিস? আমি ওর ওপর অনেক অন্যায় করে ফেলেছি। সব কিছুর জন্য ক্ষমা চেয়ে ওকে আবার বাসায় ফিরিয়ে আনবো। আমি লাইব্রেরিতে বই কিনতে যাওয়ার সময় তাকে দেখলাম। আমি তাকে থামালাম, কিন্তু সে আমাকে দেখে অবাক হলো, কিন্তু না চেনার ভান করলো। তাই সত্যি নাকি? ওকে পাবো কি করে এখন? মোবাইল থাকলে আমি তখনই বাসায় কল দিতাম, কিন্তু মোবাইল তো নেই। তবে ভাইয়া কালকে সকালে কলেজে যাবে মনে হয়, ওখানে গিয়ে তাকে ধরতে হবে। কালকেই ধরতে হবে ওকে। আল্লাহ, কালকে যেন আমার ছেলেটাকে আমি খুঁজে পাই। মা, আপনি চিন্তা করেন না, আমি ওর পায়ে ধরে হলেও ওকে বাসায় ফিরিয়ে আনবো যদি ওকে খুঁজে পাই। হয়েছে, তুই চুপ থাক বলেই ওখান থেকে চলে গেল। ভাবিও মন খারাপ করে রুমে চলে গেল। ঋতু কিছুই বলছে না ভয়ে। যাই হোক, সবাই রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে, আমার দেখা কখন পাবে। এদিকে আমি পড়ালেখা করি, তখন আব্বু দুইও মাইশা রুমে আসলো। লিমন কোনো একটা মেয়ে নাকি তোমার হাত ধরেছে আজকে? ও, আপনাদের তো একটা কথা বলাই হয় নাই। আজকে আমার ফুফাতো বোন আমাকে দেখে ফেলেছে আর ও আমার হাত ধরেছে। ও তাই, ও তো তোমাকে দেখে ফেলেছে। বাসায় গিয়ে যদি বলে দেয়? বাদ রেখেছে নাকি এতক্ষণে? এখন যখন তখন আমার পরিবার আমার সামনে আসতে পারে। এখন কি করব ভেবে পাচ্ছি না। শোনো লিমন, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তুমি চাইলে তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারো, আবার তুমি চাইলে তাদের শান্তিও দিতে পারো তাদের কাছে না ফিরে গিয়ে। শোনো, তুমি ছেলেটার মাথায় এত টেনশন দিও না তো। ছেলেটা কত বড় রোগ থেকে সবে সুস্থ হয়েছে। ভাইয়া, তুমি কিন্তু কোথাও যাবে না। আমি কিন্তু তোমায় ছাড়া থাকতে পারবো না। না আপনি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আচ্ছা এখন চলো, সবাই খাবার খাবে। চলো, আমি ভাইয়ার সাথে খাবার খাবো। তারপর সবাই খাবার টেবিলে খেতে গেলাম। মাইশা আমার পাশের চেয়ারে বসলো, ও আর আমি একসাথে খেলাম। এভাবে খাওয়া শেষ করলাম। সবাই এবার ঘুমাতে যাওয়ার পালা। এখন মাইশা আমার সাথে ঘুমাবে বায়না করতেছে। মায়েশা মা, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। তুমি প্রতিদিন বিকালবেলা ভাইয়ের সাথে ঘুমাবে আর রাতে আম্মুর সাথে, ঠিক আছে? আচ্ছা আম্মু। তারপর যে যার রুমে গিয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার মনে হচ্ছে কেউ আমার গলা ধরে গায়ে পা দিয়ে শুয়ে নাক ধরে টান দিচ্ছে, কানে টান দিচ্ছে। এবার কানে কামড় দিয়ে দিল। আমি আউচ বলে লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি মাইশা জোরে জোরে হাসতেছে। সব ব্যথা শেষ হয়ে গেল ওর নিষ্পাপ হাসি দেখে। এই দুষ্টুটা আমার ঘুম ভাঙালে কেন? তো কি করব? তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, উঠতেছো না, তাই তো কামড় দিলাম। আমি তো ব্যথা পেয়েছি খুব, একটু মন খারাপের ভান করে বললাম। মাইশা মন খারাপ করে ফেললো, মনে হচ্ছে এখন কেঁদে দিবে। তুমি বেশি ব্যথা পেয়েছো তাই না ভাইয়া? আমি আর তোমায় কামড় দিব না। আরে আমার আপনি মন খারাপ করেছে কেন? আমি তো মজা করে বলেছি, আমি তো একটু ব্যথা পাইনি। তুমি তাহলে মিথ্যা বলে আমাকে ভয় পাইয়ে দিছো কেন? বলে এবার গালে আরেকটা কামড় দিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বের হলো। দুষ্টু একটা। মাইশা আবার রুমে আসলো। ভাইয়া, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আম্মু ডাকতেছে। আচ্ছা আপনি আমাকে পাপ্পি দিয়ে যাও। তারপর মাইশা একটা পাপ্পি দিয়ে চলে গেল। আমিও ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে নিচে আসলাম। জি আম্মু, আমাকে নাকি ডাকছিলেন? ডেকেছি।
তুমি নামাজ পড়ো না? তোমাকে প্রতিদিন নামাজ পড়তে হবে। আচ্ছা আম্মু। আচ্ছা শোনো, আজকে তো কলেজে যেতে হবে তোমার। ব্রেকফাস্ট করে রেডি হও। আজকে তোমার আব্বু আর বোন যাবে তোমার সাথে। আচ্ছা আম্মু, আপনিও চলেন। আরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ও মাথা ব্যথা আচ্ছা আম্মু, করতেছে আপনি সকাল রেস্ট নিন। থেকে। আমি পরে একদিন যাব তোমার সাথে। আচ্ছা আম্মু। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। একটা লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম কলেজে। গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমেই দেখি আমার পরিবার আমার সামনে দাঁড়িয়ে। আমি তাদের দেখেও না দেখার ভান করে হাঁটতে লাগলাম। আব্বু দুইকে আস্তে আস্তে বললাম, আমার সামনে আমার পরিবারের সবাই আছে দাঁড়িয়ে। আব্বু দুই বলল, তুমি তাদের না চেনার ভান করে তোমার মতো যেতে থাকো। আমিও সেরকম যেতে থাকলাম। তখনই ভাইয়া দৌড়ে আমার সামনে এসে আমার পথ আটকালো। ভাই, আমি জানি তুই আমাদের উপর রাগ করে আছিস, এটা স্বাভাবিক ব্যাপার। কে আপনি? আর কি বলছেন এসব? ভাইয়া তো অবাকের চরম শিখরে। তার ভাই তাকে চিনতে পারছে না। ভাইয়ার এই কথাটা শুনে চোখে পানি চলে আসলো। ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমাকে পরিস্থিতি এমন বানিয়ে দিয়েছে। তোমাদের জন্য আমারও কষ্ট হচ্ছে। কি বলছিস এসব? তুই আমাকে চিনতে পারছিস না? না তো, আমি আপনাকে চিনতে পারছি না। ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে আমার পরিবারের সবার সামনে নিয়ে এলো। দেখ তো, তুই কি এদের কাউকে চিনিস না? না, আমি এদের কাউকে চিনি না। আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? আমার মা অঝরে কান্না করেছে আমার কথা শুনে, এবং বাবা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আপনারা এরকম করতেছেন কেন? আমি যাচ্ছি, আমার হাতে সময় নেই। আসলে তাদের অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তখনই ভাবি দৌড়ে এসে আমার হাত ধরল। ভাই, আমি তোমার পায়ে পড়ি, তুমি প্লিজ চলে যেও না। জানি আমার বোন আমার বুদ্ধিতে তোমার সাথে অনেক অপরাধ করে ফেলেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। আরে কি করছেন এসব? হাত ছাড়ুন। তখনই আব্বু দুই এবং মাইশা সেখানে আসলো। আপনি এমন করছেন কেন? আমার ভাইয়ের হাত ছাড়ুন, বলেই দৌড়ে আমার কোলে উঠল। তুই বল, তুই কি সত্যি আমাদের চিনতে পারছিস না? যদি চিনে অভিনয় করে থাকিস, তাহলে আল্লাহ যেন আজকেই আমাকে মৃত্যুদান করে। না, এ কি বলছো তুমি? আমি তোমাদের সবাইকে চিনি। সবাই একটু খুশি হলো। মা চোখের পানি মুছে আমার কাছে আসলো। বাবা, আমি জানতাম তুই আমাদের ওপর রাগ করে থাকতে পারবি না। থাক, দরদ দেখাতে হবে না আপনার। আমি আপনাদের চিনি ঠিকই, তবে আমি আর আপনার ছেলে না কখনো ফিরবো না। আপনাদের কাছে যা আমার সাথে এতদিন করেছেন তা সবই মনে আছে। আমি তো মরেই গেছি, বলতে গেলে আল্লাহর ইচ্ছায় এখনো বেঁচে আছি। বাবা, আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের ক্ষমা করে। ওরা কেউ আমার সাথে কথা বলে না, তোর মতো কারো সাথেই বলে না। জানি আমি যা পাপ করছি তা ক্ষমার অযোগ্য, তবুও ক্ষমা করে দে আমায়। আমাদের পরিবারটা ভেঙে গেছে, কারো মনে শান্তি নেই। কি মনে করেছেন আপনি আমি ফিরে যাব? সেটা ভুলেও ভাববেন না। আমি চাই না আপনাদের কাউকে। ঋতু দৌড়ে এসে আমার পা ধরল। দেখো, আমি যা করেছি এর ক্ষমা হয় না। যা দোষ করেছি আমি করেছি, এই শাস্তি আমাকে দাও। যা ইচ্ছে শাস্তি দিতে পারো, তবুও এনাদের কাছে ফিরে আসো। এরা কেউ ভালো নেই। তোমার মা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ ঘরে বসে কাঁদে। তোমার বাবা তার ভুল বুঝতে পেরেছে, প্রতিনিয়ত তোমার জন্য কাঁদে। সেও এখন অবহেলায় কষ্ট বুঝে গেছে, কারণ পরিবারের কেউ তার সাথে কথা বলে না, তার কোনো খোঁজ খবরও নেয় না। আর তোমার ভাই আমার বোনকে এখনও মেনে নেয়নি। আমার বোনও প্রতিদিন কাঁদে, তারা আলাদা রুমে থাকে। ভাইয়া তো আপুকে সহ্যই করতে পারে না। আমি দূরে সরে গেলাম। আরে এগুলো তো সামান্য আমার সাথে যা হয়েছে তার কাছে। লিমন, তুমি চলো। এখন এনারা যা করছে তা ক্ষমা করা যায় না।
আর তোমার যে বাবা, ছি ছি, এইরকম বাবাও হয় না পৃথিবীতে। তারপর আব্বু দুই আমাকে ওখান থেকে নিয়ে এলো। আমার পরিবারের সবাই আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমি কি করব? আমার তো শক্ত হতে হবে, নাহলে অনেক বাবা মার কাছেই তার সন্তান অবহেলিত হবে। আসার সময় বাবা মা ও ভাইয়ের মুখ দেখে কষ্ট লাগলো। তারা অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আসার সময় দেখলাম ঋতুকে ভাবি অনেক বকতেছে, ওর জন্য সব হয়েছে, তাই শিফা থামালো তাদের। যাই হোক, চলে গেলাম ক্লাসে। আব্বু দুই মাইশাকে নিয়ে বাসায় চলে গেল। মন খারাপ করে ক্লাস শেষ করলাম। বন্ধুরাও দূরে দাঁড়িয়ে সব দেখেছে, তাই ওদেরও মন খারাপ। এভাবেই চলে গেল 3টি বছর। এখন আমি অনার্স 2য় বর্ষে পড়ি। মাইশা ক্লাস 2তে পড়ে। শিফা ইন্টারে উঠেছে। এখনো প্রতিদিন ভাইয়া আমাকে ফিরিয়ে নিতে আসে। শিফা তো প্রতিদিন 2 থেকে 3 বার আসে। বাবা মাও আসতো মাঝে মাঝে, কিন্তু সবাই শূন্য হাতেই ফিরে গেছে। এখন অনেক দায়িত্ব নিয়েছি। প্রতিদিন এতিমখানায় গিয়ে খোঁজ খবর নেই, গরিবদের জন্য অনেক কিছু করি, বেকারদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি, যা দেখে আব্বু দুই আমার উপর অনেক খুশি। সে তার মনের মতো একটা ছেলে পেয়েছে। তবে এই কাজে আমার বন্ধুরাও আমাকে হেল্প করে। যাই হোক, ভার্সিটির সামনে বসে আড্ডা দিতেছি। ভাই, ঋতুকে ওর কাজের শাস্তি দিতে পেরেছি। মানে বলিস কি? কিভাবে দিলি? ও প্রেগনেন্ট, এখন ওর সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কি বলছিস এসব? তোকে এই কাজ কে করতে বলেছে? বলেই ওকে একটা জোরে থাপ্পড় দিলাম। আমাকে আনান ধরলো। ওকে মারছিস কেন? ও যা করেছে ঠিকই করেছে, ওই মেয়ের সাথে এটাই যায়। আরে ভাই, আমরা মানবতার কাজ করি, কারো ক্ষতি না। ও যা করেছে তার শাস্তি আল্লাহ দিবে। দোস্ত, তুই আমাকে মারতে থাক, সমস্যা নেই, তবে আমি ওই মেয়েটাকে শাস্তি দিতে পেরেছি, এতেই আমি খুশি। রুদ্র, ঠিকই করেছিস। আজকে আমার পক্ষে থেকে পাঠিয়ে দেবো। ভাই, তোরা বুঝতে পারছিস না, এতে যদি কোনো সমস্যা হয়? যা হবে পরে দেখা যাবে, আমি কিছুই ভয় পাই না। আমি আমার বন্ধুর জন্য প্রতিশোধ নিতে পেরেছি, এটাই অনেক। আচ্ছা, তোরা যা করার কর। আমি এখন মাইশাকে স্কুল থেকে নিয়ে বাসায় যাব। বিকালে দেখা হবে। আমরাও বাসায় যাব, বিকেলে সে পার্টি হবে। তারপর ওর বাসার দিকে যেতে লাগলো, আর আমি একটা রিক্সা নিয়ে মাইশার স্কুলের সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি মাইশা শিফার কোলে। আমাকে দেখেই দৌড়ে আমার কোলে আসলো। ভাইয়া, ওই আপুটা আমাকে ভাবি রাখতে বলেছে, তুমি নাকি তাকে বিয়ে করবে। তোর সমস্যাটা কি বলতো? একটু শান্তিতে থাকতে দে আমায়। আর ওকে কি বুঝিয়েছিস? যা সত্যি তাই বুঝিয়েছি, তুমি তো আমারই। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। যা, এখন বাসায় যা। আমি যাব না, তুমি যদি আমাকে বাসায় দিয়ে আসো তো যেতে পারি। আমি তোকে পৌঁছে দেব বাসায়। দাঁড়া, রিক্সা ডেকে দিচ্ছি, চলে যা। আসছে। তুমি যদি আমাকে বাসায় না দিয়ে আসো তাহলে আমি যাব না এখান থেকে। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ভাইয়া চলো, আজকে একদিন তো তাকে বাসায় পৌঁছে দিয়ে বাসায় যাব তাড়াতাড়ি। আচ্ছা কিউটি, তোর কথায় ওকে দিয়ে আসবো। আমি জানি আমার ভাইয়া আমার কথা কখনো ফেলবে না। তারপর শিফাকে বাসার সামনে দিতে গেলাম। অনেক দিন পর আজ বাসার এত কাছাকাছি এলাম। এতদিন সবসময় বাসা থেকে দূর দিয়ে গেছি। যাই হোক, ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেলাম। আম্মু, খাবার দাও, ক্ষুধা লাগছে প্রচুর। আরে বাবা যা, তোরা দুই ভাই বোন হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর দুজনে হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে রুমে গেলাম। রুদ্র ফোন দিল। দোস্ত, ঋতু নাকি আত্মহত্যা করতে চেষ্টা করেছে। তারপর দুজনে হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর মাইশা আসলো। তারপর দুজনে দিলাম ঘুম। বিকেলবেলা রুদ্রর ফোনে ঘুম ভাঙলো। হ্যাঁ রুদ্র, বল। আরে বেটা, তুই ঘুমাচ্ছিস আর এইদিকে ঋতু আত্মহত্যা করার চেষ্টা করেছে। মানে কি বলছিস এসব? তোকে আগেই বলছিলাম
এটা নিয়ে কিছু হবে। এখন বোঝ ঠেলা কেমন লাগে? দোস্ত এইভাবে বলিস না, কিছু একটা কর। আচ্ছা সত্যি কথা বলতো, তুই কি ঋতুকে কখনো ভালোবাসিসনি? না মানে আসলে হয়েছে, থাক, বুঝতে পারছি। এখন বলো তো, ঋতুর যদি কিছু হয়ে যায় তুই কি ওকে ছাড়া ভালো থাকবি? দোস্ত আমার ভুল হয়ে গেছে দোস্ত, ওর কিছু হলে আমি বাঁচবো না। তুই একটু দেখ বিষয়টা, আর আমি ওকে দরকার হলে বিয়ে করব। আচ্ছা আমি দেখতেছি, তুই সব কটারে ফোন দিয়ে আমার বাসার সামনে আয়। তারপর ফোন কাটলাম, তাকিয়ে দেখি মাইশা উঠে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ভাইয়া? আমার একটু বাইরে যেতে হবে আপনি, আজকে একটু ঝামেলা আছে, তোমায় নিতে পারবো না। আচ্ছা ভাইয়া, আমাকে পাপ্পি দিয়ে যাও। আচ্ছা আপনি, বলেই ওর কপালে একটা পাপ্পি দিলাম। তারপর মাইশাকে আম্মু দুইয়ের কাছে দিয়ে আমি বাইরে বের হলাম। কিছুক্ষণের মধ্যেই দেখি ওরা হাজির। এখন কি করবি লিমন? ঋতু এখন কোন হাসপাতালে আছে জানিস? জানি। আগে চল আমরা সেখানে যাই, তারপর যা হবে দেখা যাবে। ওকে চল তাহলে। তারপর সবাই মিলে হাসপাতালে গেলাম। সেখানে গিয়ে দেখি ভাইয়া ভাবি দাঁড়িয়ে আছে। ভাইয়া আমাকে দেখে আমার কাছে আসলো। ভাই তুই এসেছিস, আমি জানতাম তুই আমাদের পরিবারের কারো কিছু হলে আসবি। সরি, আপনি ভুল করতেছেন। আমি এসেছি মানবতার জন্য। আপনার শালী কিসের জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছে এবং আর যেন না করে সেই ব্যবস্থা করতে এসেছি। কিভাবে পারবা তুমি? ডক্টর বলেছে ও নাকি মা হতে চলেছে। এখন এই সমস্যার সমাধান কিভাবে করবা? আমি কোনো উত্তর না দিয়ে চলে গেলাম ঋতুর কাছে। ঋতু আমাদের দেখে অবাক হয়েছে, তবে একটু খুশিও হয়েছে রুদ্রকে দেখে। রুদ্র, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি তো আমায় ভালোবাসো, তাই না? রুদ্র কিছু না বলে চুপ করে রইল, কারণ ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওর উপর রাগও আছে আমার কাহিনীর জন্য। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো তোকে, তুই একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস, ওর পরিবার থেকে আলাদা করে দিয়েছিস। তোকে দেখলেও ঘৃণা লাগে। ঋতু মন খারাপ করে চুপ করে গেল। শোন, আমি এখানে আসতাম না, এসেছি শুধু লিমনের জন্য। একবার ভেবে দেখ, ও কত বড় মনের মানুষ। তুই ওর লাইফের সব থেকে বড় ক্ষতিটা করেছিস, তবুও ও আজ আমার সাথে তোর হয়ে কথা বলেছে। যাই হোক, এখন লিমন যা করবে তাই হবে। আচ্ছা রুদ্র, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না, আমি চাই তুই ওকে বিয়ে করে নে। রুদ্র কিছু বলল না, আর এই কথাটা শুনেই ঋতু আমার দিকে তাকালো আর নিশ্চুপ কাঁদতে লাগলো। কিরে, কিছু বলছিস না কেন? আমি বললাম তো, তোরা যা বলবি তাই হবে। তাহলে ওকে বিয়ে করে নে, কারণ যতই হোক বাচ্চাটা তোর। রুদ্র, তোর যার সাথে বিয়ে হবে তার পরিবারকে ডাকতে বল। ওই শুনছিস, যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে ডাক তোর পরিবারকে। ডাকতে হবে না, আমরা এসে গেছি। দেখ, আমার ভাইকে তোর বোন যা করেছে, তারপরও ওর উপকার করলো। ভাবির চোখে পানি চলে আসলো। আচ্ছা আপনারা এখন বিয়ের ব্যবস্থা করুন। রুদ্রর পরিবারকে জানালো। এক মেয়ে মানতে চাইল না, তবে পরে মেনে নিল অনেক বোঝানোর পর। তারপর ওদের বিয়ে দেওয়া হলো আপাতত। এরপর রুদ্রর বাবা মা বলেছে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। ঋতুকে বাসায় নিয়ে গেল, আর আমরা সবাই যে যার বাসায় গেলাম। 2 থেকে 3 দিন পরই রুদ্রর বিয়েটা ধুমধাম করে করা হলো। ঋতুকে রুদ্রদের বাসায় নিয়ে গেল, কারণ ঋতু প্রেগনেন্ট। কিছুদিন পর রুদ্র চলে আসলো আমাদের এখানে, কারণ ক্লাস করতে হবে। তারপর আমরা আগের মতো দিন কাটাতে লাগলাম, তবে শিফা অনেক জ্বালাচ্ছে। একদিন আমি কলেজ শেষ করে বাসায় গেলাম মাইশাকে নিয়ে। মাইশা, তোমার একটা ভাবি হলে কেমন হয়? খুব ভালো হয়, তবে আমাকে যেন বেশি আদর করে এমন কাউকে চাই। এসব কি হচ্ছে কিছুই বুঝতেছি না। ওর আবার ভাবি আসবে কোথা থেকে? কেন, তোকে বিয়ে করালেই আসবে? কি মজা কি মজা, ভাইয়ার বিয়ে হবে, আমি বিয়েতে অনেক আনন্দ করব। এই থাম, তুই আম্মু কি বলছো? এসব আমি এখন বিয়ে করব না, আমার বয়স হয়েছে নাকি? তাহলে তোমার
বন্ধু রুদ্র বিয়ে করলো কি করে? আর সবার প্রতি মানবতা দেখাও। আমার কথা তো একটুও চিন্তা করো না যে আমার বাসায় কি পরিমাণ কষ্ট হয়। আরে আম্মু, সেটা আগে বলবা না? আমি আজকেই কাজের লোকের খোঁজ করব। তুমি চিন্তা করো না, এটা বলেই পানির গ্লাস হাতে নিলাম। চুপ কর একদম। আমি তোর বিয়ে দিব মানে দিবই। আমার মেয়ে দেখা হয়ে গেছে। আমি কাশি দিতে শুরু করলাম, পানি সব নিচে পড়লো। আম্মু, দয়া করো আমাকে একটু। তুই যদি এই বিয়ে না করিস তো বুঝবো তুই কখনো আমাকে নিজের মা মনে করিসনি। আটকে দিল গ্যারাকলে। আব্বু, আপনি একটু বোঝান আম্মুকে। আমাকে ঘর থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছো নাকি? ধ্যাত তেরি বলে মন খারাপ করে রুমের দিকে হাঁটা ধরলাম। ওই কোথায় যাচ্ছিস তুই? এখানে খেয়ে তারপর যাবি। তাড়াতাড়ি খেতে আয়। ওটা দেখেছিস? একটা ঝাড়ু দেখিয়ে। আম্মু যে পরিমাণ রেগে আছে তাই তার কথা শুনতে হবে, না হলে কপালে খারাপই আছে। তাই দৌড়ে গিয়ে টেবিলে বসলাম। মাইশা আমার কাণ্ড দেখে হেসে দিল। আমি মাইশাকে খাইয়ে দিয়ে নিজে খেতে লাগলাম আর বুদ্ধি খুঁজতে লাগলাম কিভাবে বিয়ে বন্ধ করা যায়। আইডিয়া বুদ্ধি পেয়ে গেছি। মেয়ে দেখতে গিয়ে মেয়ের সাথে আলাদা কথা বলে যে করি হোক বিয়েটা আটকাবো। আচ্ছা আম্মু, মেয়ে দেখতে কবে যাব? আপনার মেয়ে দেখতে যেতে হবে না। আমি তোকে চিনি না। নিশ্চয়ই যেখানে বিয়ে আটকানোর প্ল্যান করেছিস তোর বউ একেবারে বাসর ঘরেই দেখবি। গেল এই বুদ্ধিটাও। তাই আর কথা না বলে খাবার খেয়ে রুমের দিকে হাঁটতে লাগলাম। আমি শিওর ও বিয়ে বন্ধ করার চেষ্টা করবে। যদি তুমি ওর সাথে ওকে হেল্প করো তো তোমার কি অবস্থা হবে ভালোই জানো। না না, আমি ওকে কোনো হেল্প করব না। তুমি যা ইচ্ছে করো। চলে আসলাম রুমে, মাইশাও আসলো রুমে। আচ্ছা ভাইয়া, বিয়েতে অনেক মজা হবে তাই না? বোন, একটু থাম তুই। ওটা কিভাবে আটকাবো সেই ব্যবস্থা করতেছে আর তুই আছিস মজা নিয়ে। সেই চিন্তা ভুলেও কইরো না, আম্মু এমনিতেই রেগে আছে খুব। বোন, একটু চুপ থাক আর মাথায় পেইন দিস না। আচ্ছা তুমি শো তাহলে, তুমি তো জানো তোমার গলা না ধরলে ঘুমে ধরে না আমার। তারপর আমি শুইলাম। মাইশা আমার গলা ধরে ঘুমাতে লাগলো আর আমি ভাবতে লাগলাম বিয়ে কিভাবে আটকাবো। তখনই মনে পড়লো হারামি এগুলোকে বলে দেখি কিছু করতে পারে কিনা। কিন্তু ওদের কাছ থেকে যা শুনলাম তাতে একটা মেসেঞ্জার গ্রুপ খুললাম ওদের নিয়ে। তারপর ওদের সব বললাম। সরি দোস্ত, আমার কিছু করতে পারবো না। কিছুক্ষণ আগে আঙ্কেল ফোন দিয়েছিল, তারপর সে আমাদের বলে তোর বিয়ের কথা এবং আঙ্কেল এটাও বলে দিয়েছে যদি কোনো হেল্প করি তাহলে আন্টি আমাদের তোর সাথে মিশতে দেবে না। ভাই, আর আমরা তোকে ছাড়া চলবো কি করে বল? বুঝবা নে, এখন বিয়ে করতে আসো তো কি পরিমাণ বইয়ের প্যারা। আরে এক বাচ্চার বাপ, থাম। যতই যাই হোক, লিমন হেল্প চাইলেও আমি হেল্প করতাম না। লিমনের বিয়েটা এত তাড়াতাড়ি খেতে পারবো ভাবতেই পারিনি। হালা হারামি, আমারও সময় আসবে তখন বুঝবি। তারপরে দেখা যাবে দোস্ত, তোর বিয়েতে আমার জন্য একটা মেয়ে খুঁজে দিস। আরে ভাই, খাবারটা ভালো করিস। বিয়ের পরে বাইরেও ট্রিট দিতে হবে। দোস্ত, আমার কিছু লাগবে না, শুধু তোকে কয়েকটা টিপস দিই। বইয়ের প্যারা বড় প্যারা, সারাদিন তোকে জ্বালিয়ে মারবে। আবার এক বাচ্চার বাপটাই মুখ খুলেছে। এ তুই চুপ। আসলে শালায় মেয়ে পটাতে পারবে না ওর বউয়ের জন্য, তাই এমন কথা বলছে। এদিকে কি রঙের শার্ট পরলে আমায় স্মার্ট লাগবে তা চয়েস করতেছি লিমনের বিয়ের জন্য। শালা এখন বলে রাখা আমাকে, আমারও সময় আসবে। দুর্বল, আমি মরতেছি আমার যন্ত্রণায় আর তোর মজা করতেছিস বলেই গ্রুপ থেকে লিভ নিলাম। শালাদের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আর যাই হোক, মাইশাকে ছাড়ালাম আস্তে আস্তে। তারপর গেলাম আব্বু দুইয়ের রুমে। আব্বু আব্বু, আপনি আমার বন্ধুদেরও মানা করে দিয়েছেন হেল্প করতে। কি করবো বল, তোর মা যে আমার হুমকি দিয়ে এসব করাচ্ছে। কি? আমি তোমায় হুমকি দিয়ে এসব করাচ্ছি? আজকে তোমার খবর আছে। আর এটা তো ভুলে বলেছি, আমি নিজেই এসব করেছি। লিমন আর কোনো
বাহানা দেখাবে না, তোমায় বিয়ে করতেই হবে। আমি আব্বু দুইয়ের পোলট্রি খাওয়া দেখে অবাক। না, যা দেখতেছি আমার আম্মু দুই ও এবার আমার বিয়ে দিয়েই ছাড়বে। হুম, এবার ঠিক আছে। হ্যাঁ লিমন, আজ বুধবার, কালকে বাদে শুক্রবারে তোমার বিয়ে। ও আম্মু, আম্মু তুমি তো আমার ভালো মা, তাই না? প্লিজ এখন আমার বিয়েটা দিও না। পায়ের কাছে বসে এই ওট ওট, তোর বিয়ে করতেই হবে, যতই বাহানা করো না কেন। এক বস্তা দুঃখ লইয়া রুমের সামনে গেলাম। রুমে ঢুকে দেখি মাইশা উঠে বসে আছে। আমাকে দেখি রাগী চোখে আমার দিকে তাকালো। কি হয়েছে বোন, এভাবে তাকিয়ে আছিস কেন? 20 বার কান ধরে উঠবোস করো। কি? না, আমি পারবো না। আমি কি করেছি? মাইশা কিছু না বলে আমার চুল ধরে জোরে জোরে টানতে লাগলো। আরে বোন ছাড়, আমি কান ধরতেছি। তাড়াতাড়ি করো, 20 বার না হলে তোর খবর আছে। ধরতেছি তো, তুই তুই করস কেন? একে আসি বিয়ের জ্বালা, আবার তুইও জ্বালাচ্ছিস বলেই কান ধরে উঠবস করতে থাকলাম। 20 বার কান ধরে উঠবস করলাম। এখন বল আমার উপর এত রাগ কেন তোর? তুমি আগে ঘুম থেকে উঠে আমাকে রেখে কোথায় গেছিলা? আরে আমি তো একটু আব্বুর কাছে গেছিলাম। আমি জানি এখন থেকে উঠে আমাকে না উঠালে নাক ফাটিয়ে দিব। আচ্ছা, আমি যখন বিয়ে করব আইডিয়া দেখি কাজ হয় কিনা। মাইশার কথা মা ফেলতে পারবে না। কি হলো, থেমে গেলে কেন? আচ্ছা মাইশা, আমার বিয়ে হয়ে গেলে আমার বউ তো আর তোকে আমার গলা ধরে ঘুমাতে দিবে না, তখন কি করবি? একটু মন খারাপ করে বললাম, যাতে মাইশা একটু বুঝে কষ্ট। যতই ইমোশনাল হও, তোমার বিয়ে হবে আর আমিও তোমার গলা ধরে ঘুমাবো, কেউ কিচ্ছু বলবে না। আরে বোকা, আমার বউ তোকে গলা ধরে ঘুমাতে দিবে না। তা আমি বুঝে নেব। আমার এই বিষয়ে ভাবির সাথে কথা হয়ে গেছে। কি? তুই কথা বলেছিস ওর সাথে? কিভাবে? আর আমাকে তো কিছুই করতে দেয়নি, না দিল দেখতে, না বলতে দিল কথা। সেদিন তুমি বের হওয়ার পর ভাবিরা পাশে আসছিল। তো সেই দিন কি কি হয়েছিল একটু বলতো। আর কিছু বলবো না, আম্মু মারবে আর তোমার বিয়ে করতেই হবে। এখন হাসছিস তো? বিয়ের পর আমার বউকে বলবো তোকে যেন আমার গলা ধরে ঘুমাতে না দেয়। কি বললা তুমি? দাঁড়াও, আজকে তোমার খবর আছে, বলে আমার দিকে আসতে লাগলো। আমি সেটা দেখে আর রুমে থাকলাম না, দিলাম দৌড়। মাইশাও পিছু পিছু আসলো। আমি আম্মুর পিছনে গেলাম। আরে কি হয়েছে, থাম তোরা। তোমার ছেলে নাকি ওর বিয়ের পর আমাকে ওর গলা ধরে ঘুমাতে দিবে না। আরে না মা, তোমার ভাবি ওকে সাহায্য করবে, তুমি চিন্তা করিও না। আচ্ছা, এখন আমাকে নিয়ে ঘুরতে যেতে বলো। আজকে আর ঘুরতে যেতে হবে না, আজকে আমরা সবাই শপিংয়ে যাব। আমি যাব না, আমার কিছু লাগবে না। মাইশা, ঝাড়ুটা আনতো মা। আরে আম্মু আমি যাব তো, আমার অনেক কিছু লাগবে। এবার ঠিক আছে। কি মজা কি মজা, সবাই মিলে শপিং এ যাব। যাব, তবে তোর সাথে আর কথা বলবো না। আসছে, কথা বলবে না বলেই কোলে উঠলি কেন? পাপ্পি দিব বলে অনেকগুলো পাপ্পি দিল। একটু হেসে আমি হাসলাম না। মাইশে এবার পাপ্পি দিতে গিয়ে নাকে কামড় দিল। আউচ! কামড় দিলি কেন? তুমি হাসতেছো না কেন? আমি হাসবো না আর কথাও বলবো না। আচ্ছা, কথা বলবা না তো? ওর চোখে পানি দেখে কলিজায় গিয়ে লাগলো। আরে আরে বোন, কাঁদছিস কেন? আমি তো মজা করেছি বলেই ওর কপালে একটা পাপ্পি দিলাম। সত্যি তো? অনেক হয়েছে, এখন সবাই রেডি হও, শপিংয়ে যাব। তারপর সবাই রেডি হয়ে শপিংয়ে গেলাম। পুরো 4 ঘন্টা শপিং করছে, কোনো থামাথামি নেই। যাই হোক, বাসায় আসলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। মাথা ব্যথা করছিল, সহজেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা মাইশার ডাকে ঘুম থেকে উঠে দেখি বাসা সাজাইতেছে, অনেক আত্মীয় স্বজন এসেছে। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম, দেখি হারামিগুলো সব এসে হাজির। কি রে, তোরা এখানে কেন? তোদের তো আমি আসতে বলিনি, তোদের দাওয়াত কে দিল? মানে? তোর বাপ মনে হয় আমাদের আঙ্কেল আসতে বলেছে। ও, তা ভালো তো, তবে মেয়েদের থেকে দূরে থাকিস। শালা, তোর কথা দূরে থাকবো নাকি? আগে বল, কয়টা সুন্দর মেয়ে আছে? আরে লিমন চুপ থাক, ওরে বলে লাভ নেই। ওই যে এক বাচ্চার বাপ। শালা খালি একটা ডায়লগ শিখে নিছস। আরে ভাই তোরা থাম তো,
লিমন বন্ধু আছে কি কি খাবার রান্না হইতেছে? পালং শাক আর পুঁই শাক। শালা ইয়ার কি বাদ দিয়ে ক্ষুধা লাগছে। তারপর আমি ওদের নিয়ে খাবার টেবিলে গেলাম। মায়েশা আসলো, আম্মু তুই খাবার বেড়ে দিল, তারপর কাজ করার জন্য গেল। সবাই খেতে লাগলাম। হঠাৎ তাকিয়ে দেখি দুর্জয় খাওয়া রেখে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি ওর তাকানো অনুসরণ করে দেখি একটা মেয়ে আসতেছে। ওই শালা মেয়ে না, দেখে খাবার খা। ভাই কি খবর? ভাই কি খাবার খাবো? মেয়েটাকে দেখে তো ক্রাশ খেয়ে ফেলেছি। লিমন দোস্ত, একটু পরিচয় করিয়ে দে না। আরে শালা, মেয়েটা বিবাহিত, পরিচিত হবি। সবাই হেসে দিল একসাথে। দুর্জয় চুপ হয়ে গেল। শালা, আমাকে এক বাচ্চার বাপ বলিস আর নিজে তো বিবাহিত মহিলার দিকে তাকিয়ে থাকিস। সবাই আবার হাসা শুরু করলো। এই সবাই থাম, খাবার খা তোরা। আমার বিয়ে নিয়ে লাফাচ্ছিস, সব কাজ তোরাই করবি। তা নিয়ে তোর ভাবতে হবে না, আর ওদেরও কাজ করতে হবে না। এই তো দেখছোস তুই বেশি বুঝোস। আম্মু ওদেরকে দিয়ে সব কাজ করাবা, ছাড়বা না। ওরা বেশি লাফাচ্ছে। না না না, থাক, তোরা ঘুরে আয় যা, সমস্যা নেই, আমি সব দেখে নিব। তারপর খাবার খেয়ে মাইশাকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। অনেক মজা করলাম। মাইশারও আমার সাথে ঘুরতে খুব ভালো লাগে। যাই হোক এভাবে ভালোই কাটলো আজকের দিন। পরের দিন বিয়ে, তবে রাতে একটু চিন্তা হচ্ছিল যে কে আমার বউ হবে। তারপরে আবার ভাবলাম আম্মু মেয়ে ঠিক করেছে, তা অবশ্যই ভালো হবে। তবে শিফার কি হবে? ও তো আমায় খুব ভালোবেসেছিল। একটু খারাপ লাগলো, তা নিয়ে ঘুমিয়ে পড়লাম। ওর মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানও হলো। বিয়ের দিন আমাদের বিয়েটা কমিউনিটি সেন্টারে বসে হবে। বাড়িতে সবাই খুব ব্যস্ত। আমার বন্ধুরা আমার রুমে বসে আড্ডা দিচ্ছি। তখনই আম্মু দুই রুমে আসলো। এ কি আম্মু, তুমি এখানে কিছু বলবে নাকি? বলবো বলেই তো এসেছি, তোর সাথে কথা আছে। আমার বাবা ওদেরকে একটু বাইরে যেতে বল, একটু আলাদা কথা বলবো। আরে আন্টি, ওর কথা লাগবে কিসে, আপনি বলেন তো হতো। আন্টি আমরা বাইরে যাচ্ছি, লেমন আন্টির কথা শেষ হলে ডাক দিস। আচ্ছা বাবা, তোমরা যাও, আমি তোমাদের ডেকে পাঠাবো আনে। তারপর ওরা রুম থেকে বের হলো। এখন বলো আম্মু, তোমায় একটু চিন্তিত দেখাচ্ছে যে, কোনো সমস্যা হয়েছে কি? না বাবা, তেমন কিছু না। তাহলে কি আম্মু তোমায় চিন্তিত দেখতে ভালো লাগে না আমার? আম্মু আমার পাশে বসলো, আমার হাত ধরে নিয়ে তার মাথার উপর রাখলো। আমি শুধু তার কাণ্ড দেখছি। বাবা তুই আমার মাথা ছুঁয়ে পড়, আমি তোর সাথে যার বিয়ে দেই না কেন, তুই ওখানে বসে কোনো সিন ক্রিয়েট করবি না, কথা দে। আচ্ছা আম্মু, তাতে তোমার এসব করা লাগে? তুমি আমার সাথে যাকে বিয়ে দিবে আমি কিছু বলবো না, তুমি চিন্তা করিও না আম্মু। এই তো আমার লক্ষ্মী ছেলে, আমার চিন্তা দূর করে দিলি বাবা। আম্মু, আমি কি তোমার কথার অমান্য করেছি কখনো? না বাবা, আমার তোর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। মা। আচ্ছা বাবা, তুই আড্ডা দে, আমার অনেক কাজ আছে, তুই ওদের কল করে ডেকে নে। আচ্ছা আম্মু। তারপর আম্মু রুম থেকে বের হলো, আমিও ওদের ফোন দিয়ে রুমে আনলাম। দোস্ত, রুমে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, বাইরে অনেক মেয়ে এসেছে। শালা তোর খালি সারাদিন মেয়ে। তুমি তো এখন এই কথাই বলবা, কারণ ভাবি এসেছে। এখন তোমার মেয়ের দিকে তাকালে খবর করে ছাড়বে। ভাই ওই এক বাচ্চার বাপটায় কিছু করতে পারবে না, তাই আমাদের ওপর হিংসা করছে। দূর বেটা, কি আজস তোরা। মেয়ে নিয়ে আগে চল, গিয়ে দেখি কি কি রান্না করা হয়েছে। শালা, তোদের নিয়ে শান্তি নাই একটুও। খাবার খেতে খেতে ভুঁড়ি বানিয়ে ফেলছিস, আর এদিকে মেয়ে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে। তার চেয়ে চল বাইরে থেকে কয়েকটা টান মেরে আসি। এটাই ভালো, চল। তারপর সবাই মিলে বের হলাম। বাইরে গিয়ে কিছুক্ষণ মজা করে বাসায় আসলাম। ওরা মেয়ে খোঁজা নিয়ে ব্যস্ত, তবে রুদ্র কিছু করতে পারতেছে না, কারণ ঋতু ওর হাত ধরে আমার পাশে বসিয়ে রেখেছে। যাই হোক, বিকালবেলা আমাকে রেডি করা হলো। দোস্ত তোর তো বিয়ে হয়ে যাইতেছি, আমাদের কথাটা একটু ভাবিস, কিছু একটা ব্যবস্থা করে দিস। ওকে, তোদেরও বিয়ের কথা বলে দিবনে আঙ্কেল আন্টিদের কাছে।
শালা, তোরা তো বিয়ে করতে চাইছিস, বিয়ে যে কি প্যারা, বিয়ে করলে বুঝবে। এভাবে মজা করতে করতে হাবু টু ডাক দিল। চল লিমন, আমাদের এখন বের হতে হবে বাবা। আচ্ছা আব্বু, এই তো আসতেছি। তোমরা ওকে নিয়ে আসো, আমার বন্ধুদের উদ্দেশ্যে করে। তারপর আমাকে নিয়ে ওরা নিচে আসলো। বাহ, আমার ছেলেটাকে খুব সুন্দর লাগতেছে। কার ভাই দেখতে হবে না? দুষ্টু বুড়ি। তারপর মাইশাকে কোলে নিয়ে বাইরে বের হলাম, কারণ মাইশা আমার সাথে ছাড়া যাবে না। যাই হোক, আমরা বন্ধুরা মিলে একটা গাড়িতে উঠলাম। গাড়িটা খুব সুন্দর করে সাজানো। সবাই গাড়িতে ওঠার পর গাড়ি ছাড়লো। কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আমাকে ধরে নিয়ে গিয়ে এক জায়গায় বসালো। অল্প কিছু সময়ের মধ্যেই আমার পাশে একটা মেয়েকে এনে বসালো। মেয়েটার ফেস দেখতে পারলাম না, কারণ মেয়েটা ঘুমটা দিয়েছিল। দোস্ত, তোর বাবা ভাইয়াও এসেছে। আমি আব্বু দুইকে বলেছিলাম বলতে, কারণ তারাও তো আমার পরিবার, তাদেরও একটা হক আছে আমার বিয়েতে আসার। ভাই বুঝি না, তুই কেন এত ভালো? আচ্ছা চল, একটু ঘুরে ঘুরে মেয়ে দেখে আসি। চল, আমিও যাই। ঋতু আসেনি, এখানে লিমনও চল। তখনই পাশ থেকে কেউ আমার হাত ধরলো। আমি তো অবাক, কারণ যার সাথে আমার বিয়ে হবে ঘুমটা পড়া মেয়েটা আমার হাত ধরে রয়েছে। হয়েছে, থাক, আমরা বুঝতে পেরেছি। লিমন যেতে পারবে না, আমরা চল। ওরা চলে গেল। এ কি, হাত ছাড়ুন আমার। মেয়েটা কোনো কথা না বলে হাত ছেড়ে দিল। আমি ভাবতেছি মেয়েটা কথা বলল না কেন, বোবা নাকি হতেও পারে, কারণ আম্মু দুই যেভাবে বললো তাও হতে পারে। তবে আজকে বাবা আর ভাইয়াকে একটু আগের দিনের থেকে খুশি দেখলাম। বাবা আর ভাইয়া আমার কাছে আসলো, সাথে ফুপাও। লিমন, আমরা জানি আমরা অনেক বড় ভুল করেছি, তবে আজকে তোর এই দিনে আমরা তোর জন্য এই গিফটটা আনলাম। দেখি একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি হাতে পরিয়ে দিল। আমি কিছু বললাম না। বাবা, আমি যা করছি তা হয়তো পৃথিবীর কোনো বাবা এরকম করবে না, তবে আমি আমার পুত্রবধূকে এই নেকলেসটা গিফট করলাম। তারপর ঘুমটা পড়া মেয়েটার হাতে নেকলেসের বক্সটা দিল। মেয়েটা হাত বাড়িয়ে নিল। সুখী হও মা, আমার ছেলেটাকে কষ্ট দিও না, কারণ ওর জীবনের অনেকটা সময় কেটেছে অবহেলা ও কষ্টের উপর। বেশি কষ্ট আমি দিয়েছি, আমি হলাম ওর নিষ্ঠুর বাপ। এটা বলেই বাবা আর ভাইয়া চলে গেল বসার জন্য। কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলো। শুরু হলো বিয়ের কাজ। আমার পক্ষ থেকে সাক্ষী হলো বাবা, ভাইয়া, আব্বু দুই। তবে মেয়ে পক্ষের সাক্ষীর নাম বলেনি। এক মেয়ে আমাকে কবুল বলতে বলা হলো। একটু ইতস্তত বোধ করলাম, তবে আবার আম্মু দুইয়ের কথা ওই কথা ভেবে কবুল বলে দিলাম। কবুল, কবুল, কবুল। এখন কনেকে বলতে বলা হলো। মেয়েটার সাথে সাথেই কবুল বলে দিল 3 বার। আমি মেয়েটার কাণ্ড দেখে অবাক, একটু লজ্জাও পেল না। লজ্জা পাবেও বা কি করে, যে ঘুমটা দিয়েছে। তারপর সবাইকে খাওয়া দাওয়া করানো হলো। এবার বউ নিয়ে বাড়িতে যাওয়ার কাজ। বের হলাম, রাত হয়ে গেছে, কিন্তু মেয়েটার বাবা বা আত্মীয় স্বজন কেউ দেখলাম না। আর মেয়েটা না কেঁদেই গাড়িতে উঠলো। বলুন, এতে কি অবাক না হয়ে থাকা যায়? কি কাহিনী হচ্ছে তা ভাবতে ভাবতে গাড়িতে উঠলাম। মাইশা গাড়িতে উঠে মেয়েটার কোলে বসলো। এতে আরও অবাক। যাই হোক, গাড়ি ছাড়লো বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি আম্মু দুই আর মা একসাথে দাঁড়ানো। আমি কিছু বললাম না, কারণ আমি দাওয়াত দিতে বলেছি। তারা দুজনেই আমাদের বরণ করলো। এরপর মেয়েটাকে আম্মু দুই আর মা নিয়ে গেল। আমি গেলাম বন্ধুদের কাছে। ভাই, একটা পটাতে পারিনি আমরা কেউ, আর তোর বউ তোকে বিয়ে করার জন্য কত তাড়াতাড়ি কবুল বলল। ভাই, আমরা কবে যে বিয়ে করব? দূর বেটা, বাদ দে দোস্ত। খাওয়াটা কিন্তু ভালো হয়েছে। কালকে বাসায়ও যেন এমন খাবার রান্না করে, একটু দেখিস। আরে পেটুক থাম, তুই বন্ধু বাসর ঘরে যাবার সিসি ক্যামেরা লাগাতে চেয়েছিলি, বাট বিয়েটা অনেক দ্রুত হয়ে গেল। আরে ভাই থাম তো, এমনিতেই অনেক টেনশনে আছি আমার বউ কেমন হবে তা নিয়ে। আর টেনশন করতে হবে না ভাইয়া, মা ডাকছে তোমায় নিচে। সবাই চলো, ভাইয়া মনে হয় ছাদে আসবে না আজকে। ওকে চল মায়ের কাছে। তারপর নিচে গেলাম, দেখি মা আমার রুমের সামনে দাঁড়ানো। ওই ছাদে তোর কি কাজ? যা রুমে যা, মেয়েটা একা বসে আছে। এখনই যেতে হবে?
হুম বলেই আমার মা রুমে ঢুকিয়ে দিল আমাকে এবং বাইরে দেখে আটকিয়ে দিল। তোর সাথে কালকে কথা বলবো। আমি রুমে ঢুকতেই দেখি মেয়েটা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে খাট থেকে নেমে সালাম করে, আবার খাটে গিয়ে বসলো। আমি কিছু বললাম না, তবে মেয়েটাকে দেখার ইচ্ছে হলো। যতই হোক এখন আমার বউ। আমি খাটে গিয়ে ওর ঘোমটা তুলে অবাক, কারণ শিফা খাটে বসা। এ কি তুই এখানে কেন? আমি থাকবো না তো কে থাকবে? বলেছিলাম না আমি তোমায় বিয়ে করব। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটাই সম্ভব। কিন্তু আম্মু আমার বিয়ে তোর সাথে দিল কেন? সেটা অনেক কাহিনী। কি কাহিনী তাই বল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওকে শোনো তাহলে। আরে মাথা গরম করিও না, আমি বলছি শোনো। সেই দিন যখন ঋতু অসুস্থ ছিল, তুমি হসপিটালে গিয়ে ঋতুর সব সমস্যার সমাধান করে দাও। সেদিন মামি খুব কান্না করেছিল যে তার ছেলে এখন কত ভালো কাজ করে, যে তার ছেলে ক্ষতি করেছে, সেই তার সমস্যার সমাধানও তুমিই করে দাও। এইসব বলে কাঁদতেছিল, তখনই হঠাৎ বলে উঠল, আজকে যে করেই হোক আমি আমার ছেলেটার কোনো একটা ব্যবস্থা করবই। দরকার হলে ও যাদের কাছে থাকে তাদের হাত পা ধরে হলেও আমার ছেলেকে ফিরিয়ে আনতেই হবে। ভালো কথা বলছো। চলো আমরা আজকে সেই বাড়িতে যাই। শুনেছি তারা খুব ভালো মনের মানুষ, তারা মানুষের কষ্ট দেখতে পারে না। শিফা, তোর মামাকে বলে দে আমি রেডি হয়ে আসতেছি। তার যদি যেতে ইচ্ছে করে তো রেডি হতে। আমি রেডি আছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। শিফা যা, রেডি হয়ে আয়, তুইও যাবি। আচ্ছা বলেই রেডি হতে গেলাম। তারপর আমি আর মামি রেডি হয়ে বের হলাম এবং গাড়ি নিয়ে বের হলাম তোমাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা। বাড়ির ভেতরে গেলাম, দেখি তোমার আব্বু বসা। তোমার আব্বু দুই আমাদের দেখেই চিনে ফেললেন। এ কি, আপনারা এখানে কি চান আপনারা? মামা গিয়ে সরাসরি তার হাত ধরলো। দয়া করে আমাদের কথা শুনুন। আমি জানি আমরা ছেলেটার উপর অনেক অত্যাচার করেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ও চলে যাওয়ার পর থেকে আমরা কেউ ভালো নেই। আমি দরকার হলে আপনার পায়ে ধরবো, তবু আমাদের একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এটা সম্ভব নয়। আমি ছেলেকে অনেক ভালোবাসি। আমি কখনোই আমার ছেলেকে আপনাদের কাছে দিব না। আরে আমরা কি আপনাদের থেকে লিমনকে নিয়ে যাব? শুধু আমরা ওকে যেন ছেলের মতো রাখতে পারি সেই ব্যবস্থা করে দেন। না না, আমি কিছু পারবো না। হঠাৎ কোথা থেকে এসে কি হয়েছে এখানে, আর এনারা কারা? হঠাৎ মামি বলে উঠল, দিলরুবা তুই? আরে ইয়াসমিন, তুই কতদিন আগে দেখা হয়েছিল আমাদের। তুই তো বিয়ের পর বিদেশে চলে গেলি, তারপর তো আর কোনো খোঁজ নেই। আচ্ছা বাদ দে তো, তা তুই এখানে কেন, আর কি হয়েছে, এসেছিস কেন, কোনো সমস্যা? আরে তুমি এনাকে চিনো? এনারা হলো লিমনের আসল বাবা মা। ইয়াসমিন, তুই কি না তোর পেটের সন্তানের সাথে এমন ব্যবহার করেছিস? তুই তো খুব ভালো ছিলি, কিন্তু তুই এমন কবি ভাবতেই পারিনি। মামি অঝরে কান্না করে দিল। ঠিকই বলেছিস, আমি কখনো লিমনের কাছে মা হতে পারিনি। জন্ম দিলেই মা হওয়া যায় না। ওকে অনেক কষ্ট দিয়েছি আমরা, আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে দিই। আরে তুই কাঁদছিস কেন? এখন কি চাস তুই বল। কি না, এ কখনো সম্ভব না। আমি লিমনকে কাউকে নিয়ে যেতে দিব না। আরে তুই বুঝতেছিস না কেন? আমি কি বলেছি লিমনকে তোর থেকে নিয়ে যাব? আমি চাই ওর থেকে মা ডাক শুনতে, ওকে স্নেহ করতে। নিচ্ছু রে, তুই চুপ থাকিস না। আমরা দুজনে দরকার হলে ওর মা হব। তুই আমাকে ফিরিয়ে দিস না দিলরুবা। আমি আজকে অনেক আশা নিয়ে এসেছি, দরকার হলে আমি তোর পায়ে পড়ছি। আরে আরে কি করছিস? ওঠ, দাঁড়া, আমাকে ভাবতে দে। দেখো, আমি ইয়াসমিনের চোখের পানি সহ্য করতে পারছি না। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর সাথেই আমার শৈশব কেটেছে। তাহলে কি করবে? আর তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা ভালো নেই।
আমাদের এমন ব্যবস্থা করতে হবে লিমন আমাদের ও সন্তান থাকবে আর ইয়াসমিনদেরও। কিন্তু লিমন মানবে তাদের? তাও কথা, এই বিষয়ে ওদের সাথে কথা বলে দেখি। এখন তুমি তাদের গিয়ে বসতে দাও, আমি কিছু নাস্তা নিয়ে আসতেছি। তারপর আব্বুটু আমাদের কাছে আসলো। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আগে দিলরুবা আসতেছে। তারপর আমরা বসলাম। কিছুক্ষণ পর আম্মুটু আসলো নাস্তা নিয়ে। আরে তুই এসব এনেছিস কেন? একদম চুপ কর, আগে নাস্তা কর তারপর কথা বলবি। চিন্তায় চিন্তায় শরীরের অবস্থা নাজেহাল হয়ে গেছে। তারপর নাস্তা করলাম আমরা। শোন ইয়াসমিন, আমরা এখন লিমনকে কিভাবে মানাবো? ওর যে তোদের উপর খুব রাগ। তাও কথা, কিভাবে কি করবি? লিমনের রাগ কিভাবে ভাঙাবো? এখন চিন্তা কর। তবে আমার ছেলে কিন্তু আমার কাছে থেকে নিয়ে যেতে পারবি না। হঠাৎ সেখানে মাইশা আসলো। আম্মু, আমাকে রুমে একা রেখে তুমি এখানে কি করছো? ওহ সরি মামুনি, এই দেখো তোমার এক আন্টি এসেছে। ও তারপর আমাদের দিকে তাকালো। আমাকে দেখেই, আরে ভাবি তুমি এখানে? ভাবি মানে? মাইশা, তুমি কাকে ভাবি বলছো? আমি তো ভয়ে চুপসে গেলাম মামার হালকা রাগ দেখে। আরে মা, তুই ভয় পাচ্ছিস কেন? ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি আমার ছেলেটাকে ভালোবাসো? খুব ছোট সময় থেকেই মামা মামিরা যতই লিমন ভাইয়াকে অবহেলা করত, কাজ করাতো, আমি সুযোগ পেলেই করে দিতাম। কারণ অনেক সময় মামা দেখতো আমি লিমন ভাইয়ার কাজ করি, আমাকে খুব বকা দিত, সাথে ভাইয়াকে মারতো, তাই লুকিয়ে লুকিয়ে করে দিতাম। পারবি আমার ছেলেকে ভালোবাসা দিয়ে হাগলে নিতে এবং আমাদের ক্ষমা করিয়ে দিতে? পারবে না মানে? পারতে হবে, ওকে করতে হবে। ও হবে আমার পুত্রবধূ, ওর মাধ্যমে লিমনের রাগ ভাঙাতে হবে। তারপর মাইশাকে বুঝিয়ে দেই আমি এটা যেন তোমায় না বলে। তারপরেরটা তো তুমি জানোই। শিফার কাহিনী বলা শেষ হলো। এখন বর্তমানে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। জানো না, শোনো, এখন তোমার পরিবারকে মেনে নাও, তারা অনেক কষ্টে আছে। দেখ শিফা, আমার মাথা গরম আছে, এখন কোনো কথা বলবি না। আহ বলেই পেটে হাত দিলাম। এ কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? জানি না রে, পেটের দুপাশে খুব ব্যথা করতেছে। আরও অনেক দিন ধরে করেছে, কিন্তু এতটা আজকে অনেক বেশি করতেছে। কি বলতেছো তুমি? এইসব তো এতদিন ডাক্তারের কাছে যাওনি কেন? এত সমস্যা হয়নি, আজকের মতো অনেক কষ্টে বলেই জ্ঞান হারালাম। এ কি হয়েছে? কথা বলতেছো না কেন? মামা মামি কোথায়? তোমরা কেউ জেগে আছে? বাইরে মা বাবা এবং আম্মু দুই ও আব্বু দুই আড্ডা দিতেছিল আরও আত্মীয় স্বজনদের নিয়ে। তারা দৌড়ে এসে দরজায় দাঁড়ালো। কি হয়েছে শিফা, চিৎকার করছিস কেন? শিফা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মামি দেখো না, সে হঠাৎ বলল তার নাকি পেটের দুই পাশে ব্যথা করতেছে, সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল কান্না করতে করতে। কি বলছিস এসব? সর দেখি। বলেই সবাই ভিতরে ঢুকলো। দেখে সত্যি আমি অজ্ঞান হয়ে আছি। আরে সত্যি লিমনের কি হয়েছে? এই তাড়াতাড়ি গাড়ি বের কর, লিমনকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাই, ওকে ধরুন, আমি আর আপনি নিচে নিয়ে যাই তাড়াতাড়ি। থাক, আপনাদের কষ্ট করতে হবে না, আমি একাই ওকে নিচে নিয়ে যাচ্ছি। আপনারা গাড়িতে গিয়ে বসুন বলে আমায় কোলে তুলে নিয়ে নিল। তারপর নিচে আসলো এবং গাড়িতে নিয়েই শুইয়ে দিল। বন্ধুরাও আরেকটা গাড়ি নিল, তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছালো। ডাক্তার। কি হয়েছে নার্স? তাড়াতাড়ি রুগীকে ভিতরে নিয়ে নাও। আপনার চিন্তা করতে হবে না, এখানে দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখছি। ডাক্তার, আমার ছেলেকে ভালো করে চিকিৎসা করুন। ডাক্তার ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। ডাক্তার ভিতরে ঢুকে গেল, অনেক চেষ্টা করে আমার জ্ঞান ফিরালো। তারপর আমার থেকে সমস্যা জেনে সব কিছু পরীক্ষা করলো। পরীক্ষা শেষে দেখলাম ডাক্তারের মন হালকা খারাপ হলো। সে বাইরের দিকে হাঁটা ধরলো। কি হয়েছে আঙ্কেল, আপনি মন খারাপ করে বাইরে যাচ্ছেন কেন? কিছু না বাবা, তুমি ঘুমাও, আমি আসতেছি বলেই নার্সকে ইঙ্গিত করলো ঘুমের ইঞ্জেকশন দেওয়ার জন্য।
তারপর নার্স ঘুমের ইঞ্জেকশন দিল। কিছুক্ষণের মধ্যেই চোখ বন্ধ হয়ে গেল। ডাক্তার আঙ্কেল বাইরে বের হলো। দেখতেছে বাইরে সবাই খুব চিন্তিত, কয়েকজন কান্নাও করতেছে। বাবা ডাক্তারকে দেখেই দৌড়ে সামনে। ডাক্তার সাহেব, লিমনের কি অবস্থা? কি হয়েছে? দেখুন, ওর কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। এখন ওকে বাঁচাতে চাইলে আর্জেন্ট দুটো কিডনি লাগবে। কি বলছেন এসব? ওর কিডনিতে সমস্যা আর আমরা এতদিন জানতেই পারিনি। মা, আমি যখন ভাইয়ার সাথে ঘুমাতাম অনেক সময় ভাইয়া কুকড়িয়ে উঠতো। আমি জিজ্ঞেস করলে বলতো কিচ্ছু না। আম্মু, ভাইয়া বাঁচবে তো? আমি ভাইয়াকে ছাড়া কি করে আমাকে খাইয়ে দিবে? আরে মামুনি, তুমি কান্না করো না, আমরা সব দেখছি। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো। শুনছি ছোটদের দোয়া আল্লাহ কবুল করেন। আচ্ছা ডাক্তার, আপনি কিডনির ব্যবস্থা করুন, যা টাকা লাগে আমি দিব। দেখুন, আমাদের হাসপাতালে ও পজিটিভ ব্লাড গ্রুপের কোনো কিডনি নেই, এমনকি আমাদের বাংলাদেশের কোনো হাসপাতালও নেই। এখন বিদেশ থেকে আনতে হবে, যা আস্তে আস্তে পেশেন্টের কিছু হয়ে যেতে পারে। কি বলছেন এসব? এখন কি হবে তাহলে? ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আপনি আমার থেকে দুটো কিডনি নিয়ে ওকে বাঁচান। আমি জানি ওর এই রোগের জন্য আমি দায়ী। কি বলছেন এসব? আপনার দুটো কিডনি নিলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আমি একজন ডাক্তার হয়ে এটা কখনো হতে দেব না। প্লিজ ডাক্তার সাহেব, আমার থেকে আমার সন্তানের জীবনটা অনেক দামি। সারা জীবনে ছেলেটার জন্য ভালো কিছু করতে পারিনি। না ডাক্তার, তার কিডনি নিতে হবে না। তার জন্যই আমার ছেলের আজ এই অবস্থা। আমার রক্তের গ্রুপও পজিটিভ। আপনি আমার কিডনি নিন, তবুও আপনি আমার ছেলের জীবন বাঁচান। ও গড, আইডিয়া, বুদ্ধি পেয়ে গেছি। আপনাদের দুজনের রক্তের গ্রুপ এখন ও পজিটিভ। তাহলে আমি আপনাদের দুজনের থেকেই একটা করে কিডনি নিলে পেশেন্টের দেহে প্রতিস্থাপন করব। তারপর বিদেশ থেকে কিডনি আসলে আবার আপনাদের দেহ প্রতিস্থাপন করব। তাহলে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। ডাক্তার, আর কোনো কথা শুনবেন না কারো। আপনি যা ভাবতেছেন ওইটাই করুন তাড়াতাড়ি। আপনি যেভাবেই হোক লিমনকে সুস্থ করে দিন। আল্লাহর উপর ভরসা করুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই যে আপনার দুজন আমার সাথে আসুন। তাড়াতাড়ি কিডনি আপনাদের আপাতত ডোনেট করতে হবে। আচ্ছা চলুন ডাক্তার সাহেব। তারপর ডাক্তার সাহেব তাদের নিয়েই ওটিতে ঢুকলো। মা বাবা আমার দিকে তাকালো, তাকিয়ে দুজনেই কেঁদে দিল। কারণ আমার ঘুমন্ত মুখে অসুস্থের আলাদা আকার দেখে আর নিজেদের ভুলগুলো মনে করে। আরে আপনারা কাঁদছেন কেন? আপনাদের শক্ত হতে হবে, আপনাদের ছেলেকে বাঁচাতে হলে। দুজনেই চুপ হয়ে গেল, চোখের পানি মুছে নিল। জি ডাক্তার সাহেব, আপনি আপনার কাজ করুন। তারপর ডাক্তার সাহেব তাদের থেকে কিডনি নিয়ে আমার শরীরে স্থাপন করলো। যাই হোক, আমার শরীরে কিডনি স্থাপন করে অপারেশন কমপ্লিট করলো এবং রুম থেকে বের হলো। আব্বু দুই দেখে ডাক্তারের সামনে গেল। ডাক্তার সাহেব, লিমনের কি অবস্থা? সবাই এখন বিপদমুক্ত, তবে যারা কিডনি দিয়েছে তাদেরকে 1 মাস পর আবার স্থাপন করলে ভালো হবে, কারণ একটা কিডনি থাকলে একটা ড্যামেজ হলে সমস্যা হবে। ও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমরা কি এখন রোগীদের সাথে দেখা করতে পারবো? না, এখন পারবেন না। 1 ঘন্টা পর বেডে নেওয়া হবে, তখন দেখা করতে পারবেন, তবে কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। বলেই আমায় কোলে তুলে নিল। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা 1 ঘন্টা পরেই তাদের দেখে আসব। আচ্ছা, শিফা কোথায়? শিফার দিকে তাকিয়ে দেখে এখনো বসে বসে কান্না করতেছে, আর মাইশা ওর কোলে ঘুমানো। আরে বোকা মেয়ে, আর কান্না করিস না, সবাই ঠিক আছে। এখন লিমনের সেবা করবি সব সময়। জি মামি। তারপর 1 ঘন্টা পর সবাই দেখা করলো একে একে এবং বের হলো। তবে শিফা বায়না করলো আমার কাছেই থাকবে, কোনো ডিস্টার্ব করবে না, তাই ও থেকে গেল। আর ভাবি আর আম্মু দুই মা বাবার কাছে থেকেছে। পরের দিন সকালবেলা আমার মা বাবার জ্ঞান ফিরল। আমার লিমন কেমন আছে বলেই চেঁচিয়ে উঠলাম। আরে আরে, এভাবে চিৎকার করবেন না, আপনার সমস্যা হবে। আর লিমন ঠিক আছে, তবে জ্ঞান ফেরেনি। আমরা লিমনের কাছে যেতে চাই।
দেখুন, এই অবস্থায় বেশি নড়াচড়া করবেন না। আর একটু পর আপনাদের নেওয়ার ব্যবস্থা করতেছি। অন্যদিকে আমার জ্ঞান ফিরল, দেখি শিফা আমার হাত ধরে চেয়ারে বসে ঘুমাতে আছে। আমি হালকা নড়তেই ওর ঘুম ভেঙে গেল। এ কি, তোমার জ্ঞান ফিরেছে ডাক্তার সাহেব? জ্ঞান ফিরেছে? সবাই এটা শুনে রুমে আসলো। কি হয়েছে আমার, আর আমার পেটে ব্যান্ডেজ করা কেন? আসলে বাবা, তোমার কিডনি দুটো ড্যামেজ হয়ে গিয়েছিল। তোমার বাবা মা কিডনি দেওয়ায় তুমি বেঁচে গেছো। কি বলছেন ডাক্তার সাহেব? আমার মা বাবা কেমন আছে? তাদের কিছু হয়নি তো? আপনি তাদের থেকে কিডনি নিলেন কেন? এমনিতেই তারা অসুস্থ। আরে এত চিন্তা করো না, তারা দুজনেই এখন সুস্থ আছে। আমি তাদের কাছে যাব, আমি তাদের সাথে দেখা করতে চাই। দেখো, এত উত্তেজিত হয়ে না, তুমি অনেক অসুস্থ। তোমার আরও অনেক রোগ আছে শরীরে। অপারেশন করতে কষ্ট হয়েছে। তোমার সুস্থ হতে 1 সপ্তাহ লাগবে। আমি মা বাবার সাথে দেখা করতে চাই। আম্মু আব্বু, তাদের অনেক কষ্ট হয়েছে, তোমরা তাদের কাছে আমাকে নিয়ে যাও। আরে বাবা, চিন্তা করিস না, তারা আসতেছে। তখনই মাইশা এসে আমার হাত ধরলো, ওর চোখে পানি টলমল করছে। ভাইয়া, তুমি এতটা অসুস্থ হলো কি করে? জানো, কালকে আমার মনে হয়েছিল আমার কলিজাটা আমার থেকে বেরিয়ে যেতে চাইতেছে। আরে লক্ষ্মী বোন আমার এমন করে কাঁদে কেন? আমি তো এখন সুস্থ আছি। তোর চোখের পানি আমাকে সব থেকে বেশি কষ্ট দেয় বোন, কাঁদিস না। তারপর তাকিয়ে দেখি বন্ধুদের চোখেও পানি। কিরে ভাই, তোরাও কাঁদছিস? তোরা এইভাবে করলে আমার মন ভালো থাকে না রে। কি বলবো তাহলে, তোর তো এমন ব্যথা আগেও হয়েছে, তুই তখন চিকিৎসা করলি না কেন? সারাদিন মানুষের সেবা করতে করতে তাদের দুঃখ দেখিস, নিজের দিকে তো একটু খেয়াল রাখতে হয়। তুই না থাকলে আজ আমরা কি করে বাঁচতাম? তোর এক আত্মহত্যা চেষ্টার কারণে আমরা কতদিন কষ্ট ছিলাম। তুই শুধু মানুষের দিকটা খেয়াল করিস, নিজের দিকটা একটু ভাব। নিজেও কষ্ট সহ্য করছে, আর আমাদেরও কষ্ট দেস। আমি আর কি বলবো, তুই তো আমাদের কিছুই মনে করিস না। না হলে তোর এই সমস্যাটা আমাদের অন্তত বলতি, আমরা না হয় তোকে চিকিৎসা আড়ালে আড়ালে করতাম। তাহলে তো আমাদের এত করুণ মুহূর্তে আসতে হতো না। না সরি ভাই, তোরা আমার উপর রাগ করিস না, আর এরকম কখনো হবে না। তখনই ভাবি আর ভাইয়া ধরে মা বাবাকে নিয়ে রুমে ঢুকলো। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি মা বাবার দিকে। বাবা, আমরা জীবনে তোর ওপর অনেক অত্যাচার করেছি। বাবা, তুই এখন আমাদের ক্ষমা করে দে। বাবা, আমরা কেউ ভালো নেই। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা, আমরা তোকে বলবো না তুই আমাদের সাথে থাকবি, শুধু আমাদের ক্ষমা করে একবার মা বলিটা। শুধু এটা শুনেই আমি মারা। কি বলছো মা এসব? আমার তোমাদের কারোর উপর কোনো রাগ নেই, তবুও এমন কথা বলবা না। সত্যি বাবা, তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস। বাবা, আমি তোমাদের সবাইকে নিয়ে সুখে থাকতে চাই, যেখানে থাকবে না অবহেলা আর কষ্ট। আমরা সবাই এখন থেকে একসাথে থাকবো। ভাই, আমরা তোমার সাথে অনেক খারাপ করে ফেলেছি, যার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তুমি আমাকে আর আমার বোনকেও ক্ষমা করে দাও। আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর কারোর উপর রেগে নেই, কারণ সবাই সবার ভুল বুঝতে পেরেছেন। এখন সবাই চুপ থাকেন। আর লিমন, তোমার এখন পুরো 1 সপ্তাহ রেস্ট নিতে হবে, আর ওর সেবা করতে হবে একজনকে সারাদিন। তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, তার দেখাশোনা আমিই করব। আচ্ছা ডাক্তার, লিমনকে বাসায় কবে নিয়ে যেতে পারবো? আজকে বিকেলে নিতে পারবেন। এখন ওর খাবারের ব্যবস্থা করতে হবে। চিন্তা করবেন না, আমি এখনই খাবার আনতেছি বলেই বেরিয়ে গেল। তারপর ভাইয়া খাবার আনলো সবার জন্য, সবাই একসাথে খেলাম। তবে আমি মাইশাকে খাইয়ে দেইনি, আজকে উল্টো ও আমাকে খাইয়ে দিয়েছে এবং নিজে খেয়েছে। যাই হোক, বিকালবেলা আমাকে বাসায় নেওয়া হলো। তারপর থেকে শিফার শাসন ও সেবা শুরু। চলে গেল 7 দিন, এখন বলতে গেলে পুরোই সুস্থ। শিফা রাত দিন আমার সেবা করেছে, যাতে বুঝতে পারলাম মেয়েটা সত্যি আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব কেয়ার করে, যত্ন নেয়। সেদিন সন্ধ্যার সময় রুমে বসে আছি, তখন মাইশা আসলো। ভাইয়া, আমার না একটা ভাইপো লাগে, ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরবো। আমি এটা শুনে শিফার দিকে তাকালাম, ও লজ্জা পেল। তবে ওকে লজ্জা পেলে দেখতে অনেক সুন্দর লাগে। কি বলছিস এসব? তোকে কে শিখিয়ে দিয়েছে? কে শিখাবে আমায়? আমি সবই বুঝি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মাইশা দৌড়ে পালালো। রাতে খাবার সময় একসাথে বসলাম সবাই,
আমার পরিবারও এখন এখানে থাকে। আব্বু 2 এবং আম্মু 2ও খুব খুশি একটা পরিবার পেয়েছে। তো সবাই একসাথে খাবার খেলাম, খেয়ে সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর শিফাও আসলো, আমার দিকে তাকিয়ে আছে অন্যরকম ভাবে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কেন তাকিয়েছি বলছো না? মাইশা কি বলেছিল মনে নেই? আমারও বেবি চাই। কি? আমি পারবো না, তোমাকে পারতেই হবে বলেই ইতিহাস শুরু হয়ে গেল।